আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ টপ 100 এমসিকিউ সেই সিরিজের আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করে ফেলবো। টপ 100 এমসিকিউ তুমি যদি এই ক্লাসটি করো তাহলে এই অধ্যায় থেকে আমাদের বিগত বছরে দেখো প্রত্যেক বছর যদি এমসিকিউ আমরা যদি অ্যানালাইসিসটা দেখি, এটা কি বলতো শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসের কারণে এখানে 3টা 4টা করে আসছে। আগে কিন্তু কি বলতো তোমার যে সম্মিলিত বোর্ড 2টা 2টা 5টা 3টা 2টা 3টা 3টা 2টা এভাবে আসছে। তার মানে আমরা এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টি এমসিকিউ আসবে কোথায় বলতো? বোর্ড পরীক্ষায়। সো বোর্ড পরীক্ষায় তুমি 2 থেকে 3টি এমসিকিউ একদম শিওর কমন পাবা। হুবহু কমন পাইতে পারো, আবার কি বলতো তুমি টাইপ কমন পাইতে পারো। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো তুমি হুবহু কি কমন পাবা না। তাহলে তোমার কি বলতো টাইপ কমন পাইলে তো হয়ে যায়, মানটা একটু চেঞ্জ থাকলো, কথাগুলো একটু চেঞ্জ থাকলো, এতটুকুই তো। সো তোমরা যদি আমার যে পদার্থবিজ্ঞান একদম সবগুলা চ্যাপ্টারের অন শর্ট ক্লাস কিন্তু ইতিমধ্যে আমি দিয়েছি। 17টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, আর বাকি 4টে অধ্যায় ইনশাল্লাহ ভেরি সুন কমপ্লিট হয়ে যাবে। তো এমসিকিউ সিরিজ শুরু হয়েছে। এর আগে আমরা 3-4টে অধ্যায় দিয়েছি, আজকে আমরা কি বলতো পর্যাবৃত্ত গতি পড়াচ্ছি। এরপরে ধারাবাহিকভাবে আমাদের সবগুলা কি বলতো চ্যাপ্টার কিন্তু আমরা কি বলতো ইনশাল্লাহ কভার করে ফেলবো। সো তোমরা প্রত্যেকটা ক্লাস একটু দেখবা, ক্লাসটা 1 থেকে 1.5 ঘন্টার মতো হইতে পারে। সো পুরো ক্লাসটা যদি তুমি একটু দেখো কষ্ট করে, তাহলে তুমি কিন্তু মানে এমসিকিউতে পদার্থবিজ্ঞানের এমসিকিউতে তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে? তো প্রথমেই শুরুতে তোমরা যেই কাজটা করবা যথারীতি, কে কোথা থেকে ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ফিজিক্স এবং আইসিটির সবকিছু যদি ফ্রিতে পাইতে চাও তাহলে এই চ্যানেলটা ফলো করলেই হবে। আলটিমেট ফিজিক্স আর কি বলতো এডুকাটম স্কুল, এই দুইটি চ্যানেল ফলো করলেই তুমি কি বলতো সবকিছু কিন্তু পেয়ে যাবা। ওকে, সো আর এই যে আরেকটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ফ্রিতে যেহেতু এত এত কিছু দিচ্ছি ভাইয়া, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা। এতে কি হবে, তারাও কিন্তু উপকৃত হবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে আমাদের কি বলতো অ্যানালাইসিস আছে। অলরেডি অ্যানালাইসিসটা যদি আমরা দেখি, এখানে অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখো তোমার এইগুলা কি বলতো শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে 4টা 3টা 5টা করে কোশ্চেন কিন্তু আসছে। তখন আমাদের কি অধ্যায় তো সবগুলো ছিল না শর্ট সিলেবাসে। তো এখন কি তোমাদের শর্ট সিলেবাস কিন্তু শেষ। তাহলে ফুল সিলেবাসের ক্ষেত্রে কি বলতো 2টা 3টা 2টা 3টা। সো এই অধ্যায় থেকে কি বলতো 2টা অথবা কি 3টা এমসিকিউ আসবে, এতটুকু আমরা শিওর হইলাম। এখন আসো কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। সো তোমরা তোমাদের জন্য আমি এর আগের ক্লাসগুলোতে এই স্লাইডটা অ্যাড করিনি, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে এই স্লাইডটা অ্যাড করব যে কোন টপিকস থেকে কয়টা করে প্রশ্ন আসছে। ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ শুধু, হ্যাঁ, এবং বোর্ড সহ দেওয়া আছে। দেখো যে আমাদের এখানে টপিক পর্যাবৃত্ত গতি সরল সন্ধিত স্পন্দন সম্পর্কিত, ঠিক আছে, বা স্পন্দনশীল বস্তুর বিভিন্ন রাশিমালা নির্ণয় সম্পর্ক। এখানে আমাদের 3টা টপিকস আমরা যদি এই অধ্যায়ে ভাগ করি, একটা হলো কি বলতো তোমার প্রথম দিকের সরল সন্ধিত স্পন্দন রিলেটেড সব টপিকস, এই যে 2টা। তাহলে এই 2টা মিলে দেখো তোমার 21টা আর কি 38টা। ঠিক আছে, তাহলে কয়টা প্রশ্ন হলো ভাইয়া? 21 আর 38 কি বলতো, এখানে 2টা মিলে কি বলতো 61। এই 2টা টপিকস কি বলতো তোমার সরল সন্ধিত স্পন্দন রিলেটেড প্রথম দিকের যে টপিকস আছে। তারপরে কি আছে আমাদের বলতো স্প্রিং। ঠিক আছে, কি আছে বলতো স্প্রিং। স্প্রিং এর ক্ষেত্রে দেখো 25টা কোশ্চেন আসছে। তারপর কি শক্তির নিত্যতা সূত্র, এই শক্তির নিত্যতাও আমার কি বলতো তোমার ওই সরল সন্ধিত স্পন্দনের মধ্যে কিন্তু পড়ে। তার মানে সরল সন্ধিত স্পন্দন যেটা, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সরল দোলক থেকে আমাদের কি বলতো 36টা কোশ্চেন আসছে। ঠিক আছে, পাহাড়ের উচ্চতা, এবং এটাও কি সরল দোলক রিলেটেড। তাহলে এই দেখো 36 আর 6 কত বলতো 42, 42। এখন দেখো তাহলে স্প্রিং কত 25, এই 14ও কিন্তু বলতো কি বলতো এটার সাথে যায়। ঠিক আছে, তাহলে 14 যদি এটার সাথে যায় তাহলে কত হয় বলতো 75। তার মানে সরল সন্ধিত স্পন্দন, ঠিক আছে, প্রথম যে টপিকসটা আছে সরণ বেগ ত্বরণ শক্তির নিত্যতা সবকিছু মিলে যদি আমরা বলি, ঠিক আছে, শক্তির নিত্যতা কি সরল দোলকের ক্ষেত্রেও আছে। সো যাই হোক, আমাদের এই যে মোট আমরা যে টপিকসগুলো ভাগ করি, তাহলে কি বলতো আমাদের প্রথম দিকের যে সরল সন্ধিত স্পন্দন আছে, স্প্রিং আছে, সরল দোলক আছে, এই হলো টপিকস। ঠিক আছে, আর সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রেও শক্তির নিত্যতা আছে, আবার কি সরল দোলকের ক্ষেত্রেও কি বলতো শক্তির নিত্যতা আছে। বুঝছো? সো এই টপিকসগুলো থেকে আমাদের কি বলতো বারবার প্রশ্ন আসছে। আজকের ক্লাসের মাধ্যমে কি বলতো আমরা এই প্রত্যেকটা টপিকস থেকে বাছাইকৃত যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেই কোশ্চেনটা সলভ করলে তোমার কি বলতো বাকিগুলো কি অটোমেটিকলি সলভ হয়ে যাবে, সেই টাইপের কোশ্চেনগুলোই আমি নিয়েছি। তো আমরা এখনই শুরু করতেছি। দেখো 1 নাম্বার কোশ্চেন আমাদের কি হবে। 1 নাম্বার কোশ্চেন, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে। সো নির্দিষ্ট সময় একই বিন্দুকে যদি একটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেই গতিটা কি হয়ে যায় বলতো, আমরা জানি সবাই সেটা কি বলতো পর্যায়বৃত্ত গতি। সেই গতিটা কি গতি বলতো পর্যায়বৃত্ত গতি। বুঝছো, সেই গতিটা কি গতি পর্যায়বৃত্ত গতি। ওকে, আচ্ছা আমরা এটাকে
হলুদ কালার দিয়ে হাইলাইটস করব। ওকে, তাহলে আমাদের আনসার কি বলতো, এটা ঘ নাম্বার। তারপরে আসো আমাদের ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি এটা মূলত কি বলতো, বিভিন্ন গতির উদাহরণ আছে, তোমরা একটু দেখবা। ঘড়ির কাঁটার গতি হলো তোমার দুই ধরনের গতি, একটা কি ঘূর্ণন গতি আর একটা কি বলতো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, ফ্যানের পাকাও কি ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি, তাই না? সো এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তাহলে আমার ঘড়ির কাঁটার গতি কি বলতো আমাদের পর্যাবৃত্ত কিন্তু গতি, আবার ঘূর্ণন গতিও কিন্তু হইতে পারে। ঠিক আছে, সো এই উদাহরণগুলা, গতির উদাহরণগুলা এটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। তারপরে আসো আমাদের কি বলতো দোলন গতি কোনটি। দোলন গতির জিনিসটা কি বলতো, এটা ত্বরণ সরণের কি বলতো সমানুপাতিক কিন্তু কি বিপরীত দিকে। ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে। এটা কার ক্ষেত্রে ঘটে? এটা কি দেখো ফ্যানের পাখার গতির ক্ষেত্রে ঘটবে না, ত্বরণ সরণের কি সমানুপাতিক হবে না। তবে কি ঘড়ির কাঁটার গতি এটা ঠিক আছে পর্যাবৃত্ত গতি, কিন্তু আমাদের এটা কিন্তু দোলন গতি নয়। ঠিক আছে, পৃথিবীর আহ্নিক গতি এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। এই যে তিনটাই পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা কি দোলন গতি না। তাহলে আমাদের কি বলতো সুর শলাকার গতিটা কি বলতো পর্যাবৃত্ত গতি, কারণ এখানে যে ত্বরণটা সেটা কি সরণের সমানুপাতিক বিপরীত দিকে ঘটে। বুঝছো, এটা হলো দোলন গতির উদাহরণ। ওই যে আমাদের সরল দোলন গতি যেটা আছে, সরল দোলন গতি কিন্তু কি বলতো পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি আবার কি সরল দোলন গতি নয়। এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি, কিন্তু কি সরল দোলন গতি, কিন্তু এগুলা কি শুধুমাত্র পর্যাবৃত্ত গতি, সরল দোলন গতি না। বুঝছো, তো এক্সাম্পল গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মুখস্থের বিষয় এগুলা। তো নিচের কোনটি সরল সন্ধিত স্পন্দনের ব্যাপকলনী সমীকরণ। এখানে যেটা মিস্টেক আছে সেটা কি বলতো, এখানে সামনে কি মাইনাস হবে, এটা সামনে কি হবে বলতো মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ওকে, এখানে কি হবে বলতো মাইনাস হবে, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। বুঝছো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার আমরা জানি কি বলতো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু কত 0। এটা হলো কি গতির ব্যাপকলনীয় সমীকরণ। সো এটা তো ওই পাশে থাকলে কি হয়, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, মাইনাস কি বলতো ওমেগা স্কয়ার এক্স। সো মাইনাস ওমেগা স্কয়ার এক্স, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। বুঝছো, সো এখানে কি মাইনাস ছিল, মাইনাসটা আমাদের এখানে আসে নাই। সো ক নাম্বার হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আমি কিন্তু দিয়ে নিচ্ছি শুধু স্লাইড, এজন্য আমি বলি কি শুধু স্লাইড যারা দেখে তারা কিন্তু আসলে পারে না। কারণ স্লাইডে তোমার কি বলতো যে কিছু কথা যে মুখ দিয়ে বলি যে এইটার কারণে এটা হয়, এগুলো ইম্পর্টেন্ট। তুমি যখন একটা ক্লাস করবা শুরু থেকে শেষ পর্যন্ত করো প্লিজ। একটা ক্লাস তুমি একটু করলা বাদ রাখলা, একটু করলা বাদ রাখলা, এভাবে করে তোমার খালি সময় নষ্ট হবে, কিছুই হবে না। সো পুরো ক্লাসটি করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে তোমার যদি সময় কম থাকে তুমি স্পিড বাড়িয়ে দিয়ে করো, যদি সময় কম থাকে কিন্তু করো। ওকে, তারপর আসো একটি সরল সন্ধিত, আমাদের যেহেতু ব্যাপকলনীয় সমীকরণ থেকে প্রায় 30-40টা কোশ্চেন আসছে, আমরা 4-5টা কোশ্চেন সলভ করব। দেখো সরল সন্ধিত স্পন্দনরত কণার কি সমীকরণ দেওয়া আছে এটা। ঠিক আছে, এটির কৌণিক কম্পাঙ্ক কত একটু খেয়াল করে দেখো। এই যে এটা আমাদের একটু খেয়াল করে দেখো, 9d স্কয়ার এক্স বাই কত ডিটি স্কয়ার প্লাস কত 81 এক্স ইজ ইকুয়াল টু কত 0। আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ কোনটা বলো তো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। শোনো এই ওমেগা দুইটার ক্ষেত্রে দুই রকম। যেমন তোমার ওমেগা আমার কি বলতো কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ, আবার ওমেগা কি বলতো, আবার ওমেগা কি বলতো কৌণিক কম্পাঙ্ক। হ্যাঁ, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তো এটা কখন কোনটা হয় বোঝার চেষ্টা করো, সূত্র কিন্তু একই, কিন্তু এক জায়গায় এটা কৌণিক বেগ হচ্ছে আর এক জায়গায় কি কৌণিক কম্পাঙ্ক হচ্ছে। মনে রাখবা এটা কি বলতো বৃত্তাকার গতি হলে, বৃত্তাকার গতি, বৃত্তাকার বা কৌণিক গতির ক্ষেত্রে ওমেগা কি বলতো আমাদের তোমার কৌণিক বেগ, বাট এস এই সেম মানে সরল সন্ধিত স্পন্দন হইলে, সরল সন্ধিত স্পন্দন হইলে সিম্পল হারমোনিক মোশন, তখন ওমেগা কি বলতো কৌণিক কম্পাঙ্ক। তো এই সরল দোলন গতির ক্ষেত্রে ওমেগা কি বলতো এখানে কৌণিক কম্পাঙ্ক। বুঝছো, বুঝছো আমার সূত্র কিন্তু তোমার এই দুইটা সূত্রই কিন্তু একই, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t 2πf, সূত্র একই, কিন্তু এক জায়গা কৌণিক বেগ আর এক জায়গা কি বলতো কৌণিক কম্পাঙ্ক। তাহলে কখন কৌণিক বেগ কখন কৌণিক কম্পাঙ্ক, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন দেখো এই সমীকরণে এই ডি স্কয়ার এক্স বাই টি স্কয়ারের সহগ কত 1, সহগ কত 1, বাট এর সহগ কত আছে 9। সবসময় যেটা করতে হবে সেটা হলো ডি স্কয়ার এক্স বাই টি স্কয়ার, এটা সহগ বানাইতে হবে কত ভাইয়া 1 বানাইতে হবে। কত বানাইতে হবে 1। তাহলে 1 বানাইতে হলে এখানে কি করবা বলো তো, উভয় পাশে 9 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কি পাবা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস কত 9x ইজ ইকুয়াল টু কত 0। বুঝছো, তাহলে এইখান থেকে তুমি বলো যে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9, তাহলে ওমেগা, সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু কত হয় বলো তো, সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু 3। আমার যে কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক কম্পাঙ্কের একক কি বলতো আমাদের এখানে পার সেকেন্ড। ঠিক আছে, পার সেকেন্ড, পার সেকেন্ড। বুঝছো, পার সেকেন্ড, 3 পার সেকেন্ড, 3 পার সেকেন্ড। ওকে, সো
একটু খেয়াল রাখতে হবে আমাদের, বুঝছো বুঝছো? তো এই যে ওমেগা এক্স এর সহগ যেটা সেটা আমার কি ওমেগা স্কোয়ার, কিন্তু ওমেগা না, ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর সহগকে তুমি কি ওমেগা স্কোয়ার ধরবা। পরেরটায় আসো, এটার ক্ষেত্রে দেখো 4d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 64x ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা বর্ণিত গতিশীল কণার কর্নার কম্পাঙ্ক, কর্নার না কর্নার হবে, এটা কিন্তু কাটা, কণার কম্পাঙ্ক। কম্পাঙ্ক এখানে কি বলতো, তোমাকে শুধু কম্পাঙ্ক চাইছে ভাইয়া, কি চাইছে কম্পাঙ্ক। শোনো, শুধু কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক ভিন্ন জিনিস। কৌণিক কম্পাঙ্ক হলো ওমেগা আর কম্পাঙ্ক কি এফ, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, তাহলে এটাকে আমরা কি করব, 4d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 64x ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যেটা করতে পারবো সেটা হলো এই 4কে আমাদের কি বলতো 1 বানাইতে হবে। তাহলে উভয় পাশে 4 দ্বারা ভাগ করে দিবা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 4 ষোলং 64, তাহলে 16x 0। তাহলে সুতরাং ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 16। সো ওমেগা কত হবে বলো তো আমাদের 4, এন্ড ওমেগা মানে কি 2 পাই এফ, 2 পাই এফ ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখো এফ ইজ ইকুয়াল টু কি হয় বলো তো 4/2 পাই, মানে কি বলতো 2 বাই পাই, 2 বাই পাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে খ, 2 বাই পাই, বুঝছো, 2 বাই পাই। তারপরে দেখো এসআই এককে পরিমাপকৃত সরল সন্দিত স্পন্দিত কণার ব্যাপকলনীয় সমীকরণ, এটা দেওয়া আছে। কৌণিক কম্পাঙ্ক কোনটি, এটা একদম সহজ, ঢাকা বোর্ডের কোশ্চেন। 2 আছে, তাহলে এটাকে কি লিখবা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার 2 দ্বারা ভাগ করে দিলে কত হয় 16x ইজ ইকুয়াল টু কত 0। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16। সুতরাং ওমেগা কত বলো তো তোমার 4 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কত 4 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? তারপর দেখো সরল সন্দিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ ও সরণের মধ্যে সম্পর্ক কি বলতো, অবশ্যই সমানুপাতিক, বিপরীত দিকে বাট কি বলতো সমানুপাতিক, সমানুপাতিক। এ প্রপোর্শনাল টু কি বলতো মাইনাস এক্স, মাইনাস বলতে কি বলতো দিকটা ভিন্ন, সরণ যেদিকে ত্বরণ তার উল্টা দিকে। তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেন, সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত বলতো। সরল দোলকের কৌণিক বিস্তার সর্বোচ্চ কত 4 ডিগ্রি। তোমরা জানো সরল দোলকের কৌণিক বিস্তার ম্যাক্সিমাম 4 ডিগ্রি, 4 ডিগ্রি বেশি হলে কিন্তু সেটা কি সরল দোলক হিসেবে কাজ করে না। তো সবই বোর্ড কোশ্চেনে আমরা দেখতেছি। কৌণিক কম্পাঙ্কের একক কি, কৌণিক কম্পাঙ্কের একক হলো রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তারপরে দেখো এগুলো আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে সরল সন্দিত গতিসম্পন্ন বস্তুর, বস্তুর এটা কি বস্তুর, বস্তুর অন্তরক সমীকরণ, বস্তুর অন্তরক সমীকরণ কি বলতো, x ইজ ইকুয়াল টু কত a sin ওমেগা t প্লাস ডেল। এটাকে অন্তরীকরণ করলে তুমি কি পাবো বলতো dx বাই কত dt, dx বাই dt মানে কি b পাবা। তার মানে তুমি কি করবে বলতো, যেই সমীকরণটা পাচ্ছো তাকে কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। তাহলে x কে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ভাই, বেগ পাওয়া যায়। বেশি পেঁচাইছে আর কি, মানে কথা দিছে বেশি, এই আর কি, নর্মাল জিনিস। তারপরে কি বলছে, সরল সন্দিত কণার সরণ পুনরাবৃত্তি হয় কত সময় পর পর। তো আমাদের কণার কি সরণ, সরণ দেখো একটু পুনরাবৃত্তি হবে কতক্ষণ পর পর বলো তো। এই যে আমাদের সরল সন্দিত কণা তরঙ্গের মতো করে হবে, অথবা সরল সন্দিত কণার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, সরল সন্দিত কণা মানে কি, ধরো একটা স্প্রিং আছে, ঠিক আছে, তুমি তাকে টেনে ছেড়ে দিলা, তার মানে কি হবে স্প্রিংটা এভাবে কি লাফাবে, এভাবে কি লাফাবে। তার মানে সে কত সময় পর পর একটা বিন্দুকে আসবে বলতো, বলতো টি সময় পর পর, কত সময় পর পর বলতো টি সময় পর, মানে পর্যায়কাল পর, পর্যায়কাল পর কি বলতো পুনরাবৃত্তি হবে, ঠিক আছে মনে রাখবা। একটা পর্যায়কাল পর পর কি হয় বলতো পুনরাবৃত্তি হয়। পূর্ণকম্পন শেষে, পূর্ণকম্পন করতে যে সময় লাগে সেটা কি পর্যায়কাল বলে টি। তো এখন দেখো ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো 2 পাই বাই কত টি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত 2 পাই বাই ওমেগা, ঠিক আছে। তাহলে 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা, এই যে 2 পাই বাই ওমেগা সময় পর পর কি করবে বলতো তোমার পুনরাবৃত্তি ঘটবে, মানে একটা পর্যায়কাল পর পর কি হয় বলতো পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, একই বিন্দু থেকে অতিক্রম করে। তারপর দেখো সরল সন্দিত স্পন্দন সম্পন্ন কোনো কণার সরণের সর্বোচ্চ অবস্থা হতে যাত্রা শুরু হলে আদি দশা কত। হ্যাঁ, আদি দশা কত বোঝার চেষ্টা করো। আমাদের 13 নম্বর প্রশ্ন, বুঝছো, কয় নম্বর প্রশ্ন বলো তো 13 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, এখানে বলছে কি সরল সন্দিত স্পন্দনরত কোনো কণার সরণের সর্বোচ্চ অবস্থান হতে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছে, সরণের সর্বোচ্চ অবস্থান হতে কি যাত্রা শুরু করছে, তার মানে x ইজ ইকুয়াল টু কত বলো তো এখানে a, এবং অবস্থান হতে যাত্রা শুরু করলে তাহলে তখন t ইজ ইকুয়াল টু কত 0। তো আমরা জানি ভাইয়া x ইজ ইকুয়াল টু কত a sin ওমেগা t প্লাস ডেল। এই ডেলটা আমার কি বলতো এখানে কি আদি দশা, এই ডেলটা কি আদি দশা। তাহলে
তাহলে দেখো আমি এখানে কি বসাইলাম, এক্স এর জায়গায় কি এ বসাইলাম, কারণ কি সে সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করছে, তার মানে এক্স এর মান এখানে কত এ, তাই না? সর্বোচ্চ অবস্থান মানে কত এ, তাহলে এ সাইন ওমেগা ইন্টু কত 0 প্লাস ডেল, কারণ আমাকে যখন যাত্রা শুরু করছে তখন সময় কত বলতো 0, ওমেগা ইন্টু 0 মানে কি 0, 0 প্লাস ডেল মানে কি ডেল। তাহলে আমি কি পাইলাম বলতো, এ ইজ ইকুয়াল টু এ সাইন ডেল, এই ডেলটাই বের করতে হবে। তাহলে দেখো এ আমার এ কাটা যায়, তাহলে আলটিমেটলি কি পাবো বলতো, সুতরাং ডেল ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কত 1, সাইন ইনভার্স 1 মানে কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে হলো π/2, π/2। তাহলে আমার কত বলতো তখন আদি দশা কত বলতো, π/2। বুঝছো, বুঝছো, সবাই কি বুঝছো? যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো 13 ডান। জানি তুমি ইউটিউবে কমেন্ট ক্লাস দেখতেছো, বাট তোমরা অ্যাটেন্টিভ কিনা বা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো কিনা, সো মাঝে মাঝে কমেন্ট লেখো, ঠিক আছে? যদি বুঝে থাকো তাহলে সবাই লিখবা 13 ডান, 13 ডান, সবাই লিখবা যারা পরে কমেন্ট করতেছো, ঠিক আছে? তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, 13 ডান, ঠিক আছে? ওকে, তারপরে দেখো কোন সরল সন্ধিত স্পন্দনরত বস্তু কণার বিস্তার কত ভাইয়া এ, এবং সরণ এক্স হলে ত্বরণ সর্বনিম্ন হবে। ত্বরণ সর্বনিম্ন আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি বলতো, ওমেগা স্কোয়ার এক্স, এটা হলো আমার কি ত্বরণের সূত্র। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে তখন এও কি বলতো 0। তাহলে আমার কি বলতো ত্বরণ সর্বনিম্ন কখন হয় বলতো, যখন এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে বেগ হয় কি সর্বোচ্চ, ঠিক আছে? এটা আমরা জানি, সামনে এই টাইপের এমসিকিউ আসবে। নিচের কোনটি সরল দল গতির বেগের ক্ষেত্রে সঠিক রাশিমালা? আচ্ছা, তাহলে দেখো বেগের ক্ষেত্রে সঠিক রাশিমালা কি বলতো, এক্স ইজ ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে? এটাকে তুমি যদি অন্তরীকরণ করো ভি, তাহলে কি হবে ডিএক্স বাই কত ডিটি ইজ ইকুয়াল টু কি পাবো বলতো, ওমেগা বাইরে আসবে, এ কস কি হবে বলতো ওমেগা টি প্লাস ডেল। এটা একটা কি সমীকরণ, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। আর একটা সমীকরণ আছে এখান থেকে আমরা বানাইতে পারি, সেটা কি বলতো ওমেগা রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এটা হলো আমার কি বেগের ক্ষেত্রে, তাহলে এটাও আমার বেগের সমীকরণ, এটাও কিন্তু বেগের সমীকরণ। সময়ের সাথে হলো এটা, আর কি বলতো দূরত্বের সাথে মানে এক্স এর ক্ষেত্রে কি এটা সরণের সাথে। তো দেখো বি ম্যাক্স কখন হবে বলতো, বি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ওমেগা এ, যখন আমার এক্স ইজ ইকুয়াল টু কত বলতো 0, এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে এটা পাবা। আর এক্স ইজ ইকুয়াল টু কি বলতো, তুমি যদি এ বসাও তখন সর্বোচ্চ সরণে বেগ কত হয় 0, এক্স এর মানে এ বসাও এ স্কোয়ার কত 0 হবে, এটা আমরা জানি নর্মাল জিনিস, ঠিক আছে? এই চ্যাপ্টারে কিন্তু অন শর্ট ক্লাস কিন্তু আমার প্লেলিস্টে দেওয়া আছে, দেখবা এই আমার আলটিমেট ফিজিক্স চ্যানেলে যাও, এইচএসসি ফিজিক্স অল চ্যাপ্টার কি বলতো কি ওয়ান শট, দেখবা যে প্লেলিস্টে আছে, ওখানে যাও তুমি সবগুলো চ্যাপ্টার 17টা চ্যাপ্টার ইনশাল্লাহ পেয়ে যাবা তুমি, ঠিক আছে? আর বাকি যে 4টে চ্যাপ্টার আছে এগুলো দিয়ে দিব, কোনো টেনশন, সবগুলো চ্যাপ্টার। অর্থাৎ তুমি যদি আমার চ্যানেলটা ফলো করো তাহলে ফিজিক্স তোমার কি বলতো এক্সট্রা ভাবে অন্য জায়গায় কি বলতো, তুমি যদি তোমার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তুমি আমার চ্যানেল ফলো করলে তুমি ফিজিক্সে নিশ্চিত তুমি এ প্লাস পাইতে পারো। এবং অ্যাডমিশনেরও কিন্তু তোমরা অনেক ক্লাস পাবা, ঠিক আছে? মেডিকেলের অলরেডি আমরা কি একটা সিরিজ শুরু করছি, সেটা আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব। আমরা এখন আপাতত কি বোর্ডের জন্য এমসিকিউ সিরিজটা শেষ করব, আর ওই 4টা অধ্যায় শেষ করব, তারপরে অ্যাডমিশনে ক্লাসগুলোও কিন্তু দিব। সো তোমরা প্যারা নিও না, প্যারানোর দরকার নেই, জাস্ট এই চ্যানেলটা ফলো করলেই সবকিছু পেয়ে যাবা। তাহলে ভাইয়া কি হবে বলো তোমাদের, ওমেগা রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখানে দেখো এ কজ ওমেগা টি প্লাস ডেল হবে না, কারণ এখানে এ ওমেগা থাকলে এটাও হইতো, ঠিক আছে? এ ওমেগা বা ওমেগা এ যেটাই বলো না কেন সেটা কিন্তু নাই, এই জন্য আমাদের কি বলতো কয় অ্যান্সার এটা। তারপরে দেখো সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে নিচের কোনটি সর্বোচ্চ বেগ নির্দেশ করে, সেটা কি বলতো এ ওমেগা বা ওমেগা এ, একটু আগে আমরা দেখলাম এই যে বি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ওমেগা এ, আগে পড়ছি আমরা। তারপরে দেখো আমাদের একটি সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু কি, এটা দেওয়া আছে, ঠিক আছে? কণাটির সর্বোচ্চ বেগ কত হবে, কণাটির সর্বোচ্চ বেগ কত? আচ্ছা, এখান থেকে দেখো আমাদের সমীকরণটা কি, ওয়াই ইজ ইকুয়াল টু কত এ সাইন, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল। এটা হলো আমাদের কি বলতো সরল সন্ধিত স্পন্দনের কণার কি বলতো একটা সমীকরণ, স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে একটু খেয়াল করে দেখো এটার সাথে ওটা যদি তুলনা করি তাহলে কি এ ইজ ইকুয়াল টু কত বলতো, সাইনের সামনে যেটা থাকে সেটা কি 10 মিটার, মিটার এককে দেওয়া আছে। ওমেগা কি বলতো এখানে টি এর সহগ কত বলতো 12, তাহলে 12 রেডিয়ান পার কত সেকেন্ড। ওকে, সো এটা আমার কিন্তু এটার সাথে তুলনা করলেই হয়ে যায়। এখন তোমাকে বেগ বের করতে বলছে কি সর্বোচ্চ বেগ ভাইয়া, তাহলে ভি ম্যাক্স, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি বলতো ওমেগা এ, তাহলে ওমেগা কত 12 ইন্টু এর মান কত 10, কত হবে 120। সো আমাদের কত 120 মিটার পার সেকেন্ড, কত বলতো 120, 120 মিটার পার সেকেন্ড, 120 মিটার পার সেকেন্ড। ওকে, 120 মিটার পার সেকেন্ড। তারপরে আসো
তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন, স্প্রিং এ সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হলে, সরণ বিস্তারের কি বলতো অর্ধেক, সরণ বিস্তারের কি অর্ধেক, সেক্ষেত্রে বেগ, আচ্ছা এখানে x ইজ ইকুয়াল টু কি বলতো, এখানে x ইজ ইকুয়াল টু হলো a বাই কত 2, বিস্তারের অর্ধেক। দেখো আমাদের v ইজ ইকুয়াল টু কত ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার না, তাহলে আমরা একটু মানটা বসিয়ে দিই, ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস a বাই 2 তার হোল স্কোয়ার। এটা যদি তুমি করো তাহলে কি পাও, ওমেগা রুট ওভার কত a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই কত 4, তাহলে দেখো 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে কত হবে 3a স্কোয়ার, তাহলে কি পাচ্ছ ওমেগা রুট ওভার কত 3a স্কোয়ার বাই কত 4। তাহলে তারপরে দেখো এটা কি হয় যে v ইজ ইকুয়াল টু কত, আমরা যদি রুট করি তাহলে এখানে কি পাচ্ছি, দেখো এটা আসে কিনা, যে ওমেগা a স্কোয়ারকে রুট করলে কত a, ঠিক আছে, আর √3/4 মানে কি, তাহলে √3 কত 2, এই ওমেগা a মানে কি বলতো v ইজ ইকুয়াল টু, এটা কি v ম্যাক্স না, তাহলে আমার কি হবে বলতো যে √3/2 ইন্টু কত v ম্যাক্স, বিকজ অফ v ম্যাক্স মানে কি ওমেগা a, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে বলতো √3/2 v ম্যাক্স, √3/2 কি বলতো v ম্যাক্স, √3/2 v ম্যাক্স। ওকে, বুঝতে পারছো জিনিসটা, জাস্ট x এর মান অর্ধেক করছে, x এর মান দেওয়া আছে কত বিস্তারের অর্ধেক, তাহলে এটা দিয়ে করবা, যখন তোমাকে সরণ দেওয়া থাকবে তখন এটা করবা, ঠিক আছে বেগের ক্ষেত্রে। তারপরে আসো, আমাকে একটি সরল দোলকের সাম্যাবস্থানে অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0, ওই অবস্থানে a কি হয় ম্যাক্স, a হবে কি বলতো a হবে ম্যাক্স, আর এই অবস্থানে v হবে কি বলতো 0, না হ্যাঁ a সরি 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 a 0 আর b হবে কি বলতো, b হবে তোমার ম্যাক্স, b হবে ম্যাক্স, আর x ইজ ইকুয়াল টু a হলে মানে সর্বোচ্চ আমার বিস্তারে কি হবে বলতো a হবে কি ম্যাক্স আর v হবে কি বলতো 0, ঠিক আছে। তাহলে আমাদের কি বলতো সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ, ত্বরণ কি বলতো সর্বনিম্ন, এটা আমাদের কি অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, বুঝছো। তারপরে দেখো কি বলছে, একটি সরল দোল গতিসম্পন্ন বস্তু কণার ভর দেওয়া আছে m, কম্পাঙ্ক কত বলতো ওমেগা হলে বল ধ্রুবকটি হবে, মানে কে বের করতে বলছে, আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো কে বাই এম না, তাহলে তুমি বলো কে ইজ ইকুয়াল টু কত এম ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার এম, তো এই যে দেখো মিলে গেছে, বল ধ্রুবক মানে তো কে, ঠিক আছে, তাহলে এম ওমেগা স্কোয়ার, এটা কিন্তু মনে রাখবা, সূত্রটা কাজে লাগে আমাদের, হ্যাঁ। তারপরে দেখো কি বলছে, এ বিন্দুতে ববটির বেগ কত, এ বিন্দু কোনটা বলো তো, এইটা হলো কি এ বিন্দু, এটা হলো কি বি বিন্দু, ঠিক আছে, এ বিন্দু বি বিন্দু, ওকে। তো এইটার দূরত্ব দেওয়া আছে কত বলো তো 0.8, 0.8, আর পুরোটা ও থেকে এ দেওয়া আছে কত 1 মিটার, বুঝছো। তার মানে আমরা জানি এটাও কত বলতো ও বিউ কত হবে 1 মিটার হবে, তাই না, ও বিউ কত হবে বলতো 1 মিটার হবে, তোমরা কি দেখতে পাচ্ছো, একটু খেয়াল করবা। তো এখন দেখো আমাকে কি বলছে বলতো এ বিন্দুতে বেগ, মানে এ বিন্দুতে বেগ মানে বি থেকে যখন এতে আসবে, বি থেকে যখন এতে আসবে, ধরো বিষয়টা হলো এরকম ছিল, এটা ছিল কি বি, এটা হলো এ, এটা কি বলতো তোমার সি, ঠিক আছে। আর এই যে ও এ মানটান দেওয়া আছে, এখানে এই মানটান দেওয়া আছে, ওকে। এখানে দেখো ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু কত 1 মিটার, আর বিসি ইজ ইকুয়াল টু কত বলতো তোমার 0.8 মিটার। এখন একটু খেয়াল করে দেখো, আমার বি থেকে এতে আসছে মানে তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে বলতো রুট ওভার কত 2gh, এখানে এইচ কোনটা বলো, এইচ কি হবে বি এ নাকি সি এ, এইচ কিন্তু তোমার এসি, দূরত্ব সবসময় কি বলতো তোমার উপরের দিকে খাড়া লম্বাভাবে নিতে হবে, তার মানে কি 2g ইন্টু কত বলতো এসি, এইটুকু। এখন এসির মান কিন্তু আমাকে দেওয়া নাই, এসির মানটা আমাকে বের করতে হবে, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত বলতো, এসি বের করার জন্য আমার কি দরকার বলতো ওসি দরকার, ওসি বা ও এটাকে আমাদের ও ও বিন্দু, তাহলে দেখো ও এ দেওয়া আছে 1 মিটার, তাহলে ওসিটা বের করতে পারলে কিন্তু হয়ে যায়। তাহলে আমরা ওসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ওসি এখানে ধরো এই ত্রিভুজের এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের কি বলতো এটা লম্ব, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু কি রুট ওভার অতিভুজ স্কয়ার মানে কি ওবি স্কয়ার মাইনাস ভূমি কত বলতো বিসি স্কয়ার, বুঝছো, এই যে ওবি স্কয়ার মাইনাস কত বিসি স্কয়ার, ঠিক আছে, করলেই আমি কি ওসি পাচ্ছি, তাহলে ওসি তুমি এখানে পাবা কত রুট ওভার কত 1 স্কয়ার মাইনাস কত 0.8 স্কয়ার, ঠিক আছে, এটা করো। ওসির মান কত আসবে, ওসির মান আসবে হলো তোমার 0.6 বা এটা একটা মান আসবে, দেখো তো কত আসে 64, 64 মানে 0.64 মানে 0.36 মানে 0.6, হ্যাঁ 0.6 মিটার, আর
আমার দরকার কি এসি, তাহলে এসি কত হবে বলো? এসি হলো তোমার ও এ মাইনাস কত বলো তো? ওসি। তাহলে ও এ কত? 1 মিটার মাইনাস কত? 0.6, তাহলে কত? 0.4। এই মানটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে অ্যান্সার। এটা কি বলতো? তাহলে অ্যান্সার আমাদের চলে আসবে। দেখবা তোমার কি বলতো 3.42 চলে আসছে, ঠিক আছে? এটা আসবে। তারপরে দেখো আমাদের কি বলছে? বল ধ্রুবকের মাত্রা। তোমরা জানো F ইজ ইকুয়াল টু কত? kx, তাহলে k ইজ ইকুয়াল টু কত? F বাই কত x। তাহলে এটার একটু দেখো একক কি হবে বলো তো? একক হবে নিউটন পার মিটার, তাই না? নিউটন। এখন নিউটনকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাও বলো তো? এটাকে তুমি ভাঙো, নিউটন, নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত বলো তো? পার মিটার। তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? কেজি, এই মিটার পার মিটার কাটা যাবে, তাহলে কি হবে বলো তো? কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু একক। তাহলে কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের কি লব্ধি একক। এখানে কি দেখো দুইটাই মৌলিক, তার মানে আমরা ডাইমেনশন মানে মাত্রা বের করি কি মৌলিক থেকে। সো এটার মাত্রা কি হবে বলো তো? কে এর মাত্রা, কে এর মাত্রা হবে এটা, কেজি মানে কি এম, সেকেন্ড মানে কি টি, তাহলে এমটি ইনভার্স 2, এমটি ইনভার্স 2। তাহলে এককটাও আমরা দেখলাম নিউটন পার মিটার অথবা কেজি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? মাত্রা কি? এমটি ইনভার্স 2, ঠিক আছে? মাত্রা কি? এমটি ইনভার্স 2। এটাও তোমার সেম জিনিস আসছে, এটা একক আসার কথা ছিল। যাই হোক আমাদের একক মাত্রা দুটো আমরা দেখে ফেলছি। তারপর দেখো এম ভরের একটি বস্তু সরল সন্ধিত স্পন্দনে গতিশীল আছে, এর কৌণিক কম্পাঙ্ক হবে ওমেগা, ঠিক আছে? ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো? তোমরা জানো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? কে বাই এম। তাহলে সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কত? কে বাই এম। তাহলে রুট ওভার কে বাই এম, তাহলে কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। ওমেগা ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কে বাই এম। তারপরে দেখো একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স দেওয়া আছে, কণাটির বিস্তার দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক কত? খুব ভালো। তো তোমরা জানো ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত বলো তো? ওমেগা এ। আমার রিলেশনটা তো বুঝতে হবে, যেহেতু সর্বোচ্চ বেগ দেওয়া আছে তার মানে ওমেগা এ, আমাকে তো ওমেগাই বের করতে বলছে ভাই। ভি ম্যাক্স বাই কত বলো তো? এ। তাহলে ভি ম্যাক্স কত দেওয়া আছে এখানে? 0.03 বাই এর মান কত? 0.006, ঠিক আছে? অ্যান্সার হবে কত? এটা অর্ধেক এবং 5 যাবে উপরে, ঠিক আছে? তো এটা 5 অ্যান্সার, 5 রেডিয়ান পার সেকেন্ড। 25 নাম্বার দেখো 5, তুমি ক্যালকুলেটর টিপ দিলে দেখবা 5ই চলে আসতেছে, ঠিক আছে? 5, ঠিক আছে? এটার যেহেতু এটা আমাদের কি বলতো একটু মুখে মুখেও করা যায়। তুমি 0 পয়েন্ট বাদ দাও, 0 পয়েন্ট বাদ দাও, তাহলে কি বলতো এখানে তোমার এখানে 3 থাকে, এখানে কি 0.6 থাকে, 0.06 থাকে। তারপর তুমি উপরে নিচে গুণ করো, দেখবা কি আসতেছে বলো তো? তোমার আলটিমেটলি 30 বাই কত? 6 আসতেছে 100 দ্বারা গুণ করলে। তো তোমার তখন কি হবে বলো তো? ওই যে 5 আসবে। তারপর দেখো সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ দেওয়া আছে, দেখো এটা। তো কণাটির সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কি হবে বলো? কণাটির সর্বোচ্চ সরণ 26 নাম্বার, 26 নাম্বারের অ্যান্সার কি বলো? সর্বোচ্চ সরণ, তার মানে এখানে দেখো এটি আমার কি বিস্তার না? তাহলে এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? সর্বোচ্চ সরণ কি আমার এ হয়, তাহলে কি এ। তাহলে এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? এ। এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? এ হবে। তারপরে দেখো যে সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ দেওয়া আছে, এটা বেগ বনাম সময়। আচ্ছা তাহলে এক্স ইজ ইকুয়াল টু এটা হলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন তোমার কি হলো বলো তো? ওমেগা টি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে বলো? ভি ইজ ইকুয়াল টু আমার ওমেগা এ কস ওমেগা টি, ঠিক আছে? ওমেগা এ কস ওমেগা টি। এখন কি তাহলে বেগের ক্ষেত্রে কি আসছে? কস চলে আসছে। কজের ক্ষেত্রে আমার রেখাটা কি হয় বলো তো? উপর থেকে শুরু হয়। সাইন হলো তোমার মূল বিন্দু থেকে শুরু হয়, ঠিক আছে? প্লাস সাইন উপর দিয়ে শুরু হয়, মাইনাস সাইন কি নিচ থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে। আর কজের ক্ষেত্রে তোমার কি বলতো? কজের ক্ষেত্রে প্লাস কস উপর থেকে শুরু হবে, মাইনাস কস কি নিচ থেকে শুরু হবে, এতটুকুই তো। সো আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? তাহলে অ্যান্সার হবে 27 নম্বরে কি বলতো? 27 নম্বরে দেখো আমরা যদি দেখি এইটা কি উপর থেকে শুরু হয়েছে, তার মানে এটা হবে। বুঝছো? এখান থেকে গ্রাফগুলো অবশ্যই অবশ্যই দেখবা, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ওকে? মানে বিষয়টা হলো এরকম, এরকম ভাবে শুরু হবে, বুঝছো? মানে এখান থেকে শুরু হবে যেহেতু কজ আসছে। আচ্ছা, তো তোমরা যারা এই যে এমসিকিউ নিয়ে প্যারাই খাচ্ছ, এমসিকিউ নিয়ে ধরো তোমরা এমসিকিউ সিরিজটা করতেছো আমার, বা আরো অন্যান্য সাবজেক্টেও তোমরা এমসিকিউ পড়তেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে,
তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির তোমার এমসিকিউ এর জন্য আমার একটা কি বলতো তোমার মডেল টেস্ট প্রোগ্রাম আছে। সেই এই মডেল টেস্ট প্রোগ্রামে তোমার 3000+ এমসিকিউ এর কি পরীক্ষা দিতে পারবা। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক দেখো পরীক্ষা 75টা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 75টা চ্যাপ্টার 75টা পরীক্ষা। তারপরে কি বলতো তোমার প্রত্যেকটা পেপারের কি হাফ, মানে কি ফিজিক্স ফার্স্ট পেপারের 2টা, সেকেন্ড পেপারের 2টা, ঠিক আছে, ফিজিক্সের 4টা, এরকম। তাহলে কয়টা হলো 16টা পরীক্ষা। আবার কি সাবজেক্ট ফাইনাল, মানে ফিজিক্স ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা, তার মানে এখানে কয়টা 8টা পরীক্ষা। আবার সাবজেক্ট ফাইনাল তোমার এটা হলো সেমিফাইনাল। তারপরে আবার কি বলতো ফাইনাল গেম কি বলতো তোমার এই যে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো এই সব মিলে 111টা পরীক্ষা দিতে পারবা। এটার ক্ষেত্রে তোমার কোর্স ফি একদমই কম, মাত্র প্রথম 500 জনের জন্য তোমার 500 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। তোমরা একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন চেক করো আর পিন কমেন্ট চেক করো, যে সেখানে দেখবা মডেল টেস্টে আমি কি কোর্স লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটাতে তোমরা কি জয়েন হয়ে যাও, ঠিক আছে। কোর্স থেকে তোমরা কি বলতো অটোমেটিকলি কি বলতো ওয়েবসাইট থেকে জয়েন হয়ে যাবা। এতে কি হবে, তুমি ওয়েবসাইটে তো পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। ডিরেক্টলি ওয়েবসাইটে জয়েন হয়ে যাও, ইনশাল্লাহ তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা, বুঝছো। আচ্ছা, এবার আসো আমাদের 28 নম্বর কোশ্চেন। দেখো, সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার গতির সমীকরণ আমাকে দেওয়া আছে। x = a cos ওমেগা t হলে বেগ। আচ্ছা, বেগ দেখো এখানে x কি বলতো a cos ওমেগা t, বোঝার চেষ্টা করো। তাহলে v কি হবে বলতো, আমাকে অন্তরীকরণ করতে হবে মাইনাস ওমেগা a sin ওমেগা t। কেন মাইনাস হলো, কারণ cos থাকলে কি মাইনাস আসে, তাই না। এই তাহলে এখন দেখো সাইন এর ক্ষেত্রে কি মাইনাস হয়েছে না, তার মানে আমাকে দেখো প্লাস সাইনের গ্রাফ যদি তুমি দেখো, প্লাস সাইনের গ্রাফটা কেমন হবে বলতো, এরকম, ঠিক আছে। আর মাইনাস সাইনের গ্রাফ কেমন হয় বলতো, মাইনাস সাইনের গ্রাফটা হবে কি বলতো, এটা এই দিক দিয়ে শুরু হবে, বুঝছো, নিচ থেকে শুরু হবে মাইনাস সাইনের গ্রাফ, ঠিক আছে। সো মাইনাস সাইন তার মানে কোনটা হবে বলতো, মাইনাস সাইন, এই যে এটা ক নাম্বার অ্যান্সার, বুঝছো। মূল বিন্দু থেকে শুরু হবে সাইন, হ্যাঁ, মূল বিন্দু থেকে শুরু হবে। তো একই রকম ভাবে কস যদি তোমার প্লাস কস হয়, আমি দেখায় দিই, তাহলে কেমন হবে বলতো, এইখান থেকে শুরু হবে। আর মাইনাস কস হলে তাহলে কি হবে বলতো, তোমার এইখান থেকে শুরু হবে, বুঝছো, এভাবে চলতে থাকবে, মানে নিচ থেকে শুরু হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তো তারপরে আসো আমাদের সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ। ত্বরণের সমীকরণ কোনটা বলতো, ওই যে আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি পাবো বলতো, ওমেগা, এই যেটা, এটা পাবো a = মাইনাস, ধরো তুমি কি x কি পাইলা, x a sin ওমেগা t, যেহেতু ডেল নাই, ডেল থাকলে ডেল থাকবে। b হলে কি হবে বলতো, একবার অন্তরীকরণ করলে ওমেগা a cos ওমেগা t, তাহলে আরেকবার অন্তরীকরণ করলে তুমি কি পাবো বলতো, মাইনাস ওমেগা t হবে। তো ওমেগা আবার আসলে কি মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t, ঠিক আছে। তো এখানে আমরা কি a ওমেগা স্কয়ার লিখছে, এই তো, আর কিছু না। সো গ নাম্বার অ্যান্সার। তারপরে দেখো, সরল সঞ্চিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তুর সরণের এক্স এর সাথে ত্বরণের পরিবর্তন লেখচিত্র কোনটি, ঠিক আছে। কার সাথে বলতো, তোমার 30 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। কার সাথে বলতো, ত্বরণের সাথে সরণের সম্পর্ক, ত্বরণের সাথে সরণের সম্পর্ক, ঠিক আছে। ত্বরণের সাথে কি বলতো, তোমার সরণের সম্পর্ক। তো ত্বরণের সাথে সরণের সম্পর্কটা যদি তুমি একটু দেখো, এখানে কি আছে বলতো, আমাদের টি আছে, এ ভার্সেস এক্স, এটা হবে হলো তোমার এরকম, দেখো এর সাথে এইটা আমরা কি লিখতে পারি, a = কত, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ঠিক আছে। এটা আসতেছে না, এটা আসতেছে a sin ওমেগা টি মানে কি এক্স। তো এই জন্য আমার সমানুপাতিক, কিন্তু কি বলতো, তোমার এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে তোমার সময়ের সাথে, আচ্ছা এখানে গ্রাফগুলোই ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে এটা হবে হলো তোমার এই যে এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। কারণ কি, তোমার বোঝার চেষ্টা করো, এখানে তোমার ত্বরণের সাথে যেহেতু তোমার এক্স এর সম্পর্ক বলছে এবং মাইনাস আছে, তার মানে এখানে কি স্থূলকোণ হবে। সো এই এক্স এর সাথে কি স্থূলকোণ হবে, মানে কোনটা, এটা হবে, ঠিক আছে। তো বাকিগুলো কিন্তু হয় না, এটা গ্রাফগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, তোমরা একটু দেখে নিবা কষ্ট করে, হ্যাঁ, বোর্ডের কোশ্চেন তো, তুমি বোর্ড মিলাইলেই হয়ে যাবে। তারপর দেখো, সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে দেওয়া আছে, ভি ম্যাক্স এবং কি এ ম্যাক্স দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। সো আমাদের এ ম্যাক্স মানে কি, এ ম্যাক্স বাই ভি ম্যাক্স, এ ম্যাক্স মানে হলো ওমেগা স্কয়ার কত এ, আর ভি ম্যাক্স মানে কি ওমেগা এ। তাহলে খেয়াল করে দেখো, এখানে এ কাটা গেল, একটা ওমেগা থাকে, এই ওমেগাটাই তো তোমাকে বের করতে বলছে, তাই না। তাহলে সুতরাং ওমেগা = কত, এ ম্যাক্স দেওয়া আছে কত 24,
আর ভি ম্যাক্স কত 16, তাহলে আমার 8 দ্বারা কাটলে 3 বাই কত 2, বুঝছো 3/2, তাহলে এই যে 3/2 রেডিয়ান পার সেকেন্ড, একদম অনুপাত দিয়ে করে দিব আমরা সহজে। তারপরে দেখো একটি সরল দোল গতিসম্পন্ন কণার সরণ দেওয়া আছে কত বলতো 5 সেন্টিমিটার এবং তার ত্বরণ দেওয়া আছে কত বলতো 80 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো কথা, সরণ এবং ত্বরণ দেওয়া আছে। পর্যায়কাল কত? তো তোমরা জানো পর্যায়কাল খুব ভালো একটা কোশ্চেন, যে পর্যায়কাল বের করতে বলছে। তাহলে পর্যায়কালটা আমরা কিভাবে বের করব বলতো, যে এখানে a ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের ত্বরণ যেহেতু দেওয়া আছে কি বলতো a ইজ ইকুয়াল টু হলো ওমেগা স্কয়ার x, ঠিক আছে। তো ওমেগা মানে কি বলতো 2 পাই বাই t স্কয়ার x। তাহলে এখান থেকে আমি কি পাই a ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই t স্কয়ার ইনটু কত x। তাহলে ভাইয়া এইটাকে আমি যদি t বের করি তাহলে t স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4 পাই স্কয়ার বাই কত a পাশে চলে আসলো ইনটু কত x। তো আমাদের খেয়াল করে দেখো t বের করতে হবে, তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে, রুট করে দাও এটাকে। রুট করলে কি হবে বলো তো 4 পাই স্কয়ারের জায়গায় হবে 2 পাই আর x বাই কত a। এখন মানটা বসিয়ে দেই 2 পাই x এর মান কত, দেখো দুইটাই সেন্টিমিটারে আছে তো আমার মিটারে নেওয়ার দরকার নাই, কাটা যাবে। তো x এর মান কত আমাদের বলো তো 5, এটা কত 80, 5 16 80 মানে 1/√16 মানে কত 1/4, তাহলে 2 পাই বাই 4 মানে পাই বাই 2, তাহলে কত হবে বলো তো পাই বাই 2, পাই বাই 2, বুঝছো। 5 16 কত 16 হয়, তাহলে এখন √16 মানে কি 4, তাহলে 2 পাই বাই 4 মানে কত পাই বাই 2। তারপরে খেয়াল করে দেখো সরল সন্দিত স্পন্দনে স্পন্দনশীল কোনো কণার দোলনকাল বল ধ্রুবকের কি হবে বলো। সরল সন্দিত স্পন্দনে কোনো কণার দোলনকাল বল ধ্রুবকের আমরা জানি t ইজ ইকুয়াল টু কত 2 পাই রুট ওভার কত বলতো m বাই k। তার মানে t এর সাথে k এর রিলেশনটা কি বলতো বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপরে দেখো সরল দোল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ কত হবে। সরল দোল গতিসম্পন্ন কণার সর্বোচ্চ সরণ x max ইজ ইকুয়াল টু কত a হবে, x max ইজ ইকুয়াল টু a হবে সর্বোচ্চ সরণ, তাই না। একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক কত, এইগুলো তো একদম সহজ তাই না। f ইজ ইকুয়াল টু 1/t, তার মানে কত 1/2 কত বলো তো 0.5 সেকেন্ড। এগুলো কিন্তু তোমার তরঙ্গ অধ্যায়ের মধ্যেও পড়ে তাই না। 0.5 আচ্ছা পয়েন্ট কি বের করতে বলছে সরি 0.5 হার্জ বা পার সেকেন্ড, অথবা হার্জ হতে পারে অথবা কি পার সেকেন্ড হতে পারে তাই না। 0.5 কোন কণার স্পন্দন গতির সমীকরণ আমাকে দেওয়া আছে, কণাটির কি কম্পাঙ্ক। দেখো এখানে ওমেগা কত বলতো ওমেগা কত 6 পাই না, কারণ এইটাই আমার কি বলতো এটাই কি ওমেগা, এটাই কি ওমেগা, তাহলে ওমেগা হলো 6 পাই। তাহলে ওমেগা মানে কি, ওমেগা মানে হলো 2 পাই f ইজ ইকুয়াল টু কত 6 পাই। তাহলে f ইজ ইকুয়াল টু কত 6 পাই বাই 2 পাই, ভাগ হয়ে গেল তাহলে কত হলো 3, তাহলে অ্যানসার কত 3 হার্টজ, অ্যানসার কত 3 হার্টজ। তারপরে দেখো দশা বলতে কি বোঝায়, দশা বলতে একটা কণার মানে টোটাল অবস্থা বোঝায়, তার মানে কি অবস্থান বোঝায়, বেগ বোঝায়, ত্বরণ সব বোঝায়, ঠিক আছে, অর্থাৎ সবগুলো হবে। তাহলে যেহেতু সবগুলো বোঝায় তাহলে সবগুলো অ্যানসার করবা না, ওই সবগুলো তো নিচে লেখা আছে ওইটাই অ্যানসার করবা, ঠিক আছে। তারপরে আসো আমাদের 38 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শূন্য দশার সমতুল্য, নিচের কোনটি শূন্য দশার সমতুল্য। তাহলে শূন্য দশার সমতুল্য মানে কি বলতো দশা কত শূন্য, অর্থাৎ এখানে ওমেগা টি প্লাস ডেল ইজ ইকুয়াল টু কত বলতো 0, তাই না। এটাও কি আমার দশা, তাহলে দেখো একটু খেয়াল করে দেখো শূন্য দশার কি বলতো সমতুল্য। তাহলে এখানে কি হবে আলটিমেটলি আমাদের যেহেতু সাইন থাকে তার মানে সাইন ওমেগা টি প্লাস কি বলতো ডেল ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কি হবে বলো, এটা যদি 0 হয় মানে সাইন 0 আলটিমেটলি সাইন ইনভার্স 0। তো সাইন 0 কোথায় কোথায় হয় বলতো, সাইন 0 কি বলতো কখন কখন হয় ওমেগা টি প্লাস ডেল, সাইন 0 কখন হবে বলতো তোমার 0 তো হবে পাই 2 পাইতে হবে 90 ডিগ্রিতে 1, আচ্ছা হ্যাঁ 0 তে 0, 2 পাইতে তোমার 0, 4 পাইতে 0, 6 পাইতে 0, মানে জোড় সংখ্যক পাইতে 0 হবে সাইনের মান। তার মানে দেখো আমার জোড় সংখ্যক পাই আছে কোথায় বলতো এখানে, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সো সবাই একটু কিন্তু মনোযোগ দিয়ে করবা, বুঝছো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি বলছে, সরল সন্দিত স্পন্দনে গতিশীল একটি কণার সরণ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, উপরে কি সরণ আর এদিকে কি সময়, ঠিক আছে, সরণ বনাম সময়। কণাটির আদি দশা কোথায়, এই দেখো কণাটি এখান থেকে শুরু হয়েছে না, তার মানে এখান থেকে যদি শুরু হয় তার মানে আদি দশা কত হবে বলতো 90 ডিগ্রি, মানে পাই বাই 2, কত বলতো পাই বাই 2।
π/2 যদি এই মূল বিন্দু থেকে শুরু হইতো কত বলতো 0, যেহেতু x এই বরাবর তার মানে এখান থেকে শুরু হয়েছে মানে কি বলতো π/2 থেকে শুরু হইছে। তারপরে দেখো সরল সন্ধিত কণার সর্বনিম্ন অবস্থান ও সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য। সর্বনিম্ন অবস্থান এবং সাম্যাবস্থান, সর্বনিম্ন অবস্থান এবং সাম্যাবস্থান। সর্বনিম্ন অবস্থান কোনটা? এইটা। সাম্যাবস্থান কোনটা? এইটা। ধরো এটা a, এটা কি b, তাহলে এখান থেকে এটুকুর মধ্যবর্তী দূরত্ব মানে দশা কত বলতো? π/2 না? এই অর্ধটা কি পাই, এই অর্ধেক কি পাই, তাহলে এটার অর্ধেকের এটার কি বলতো অর্ধেক, তাহলে π/2। এটা কি সাম্যাবস্থান, এটা কি বলতো সর্বনিম্ন অবস্থান, তাহলে এই দুইটার মধ্যে দশা কত বলতো? π/2। তাহলে অ্যান্সার কত হবে বলতো? π/2। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট দশা রিলেটেড কোশ্চেন এমসিকিউতে কিন্তু আসবে বোর্ড পরীক্ষায়। তারপরে দেখো দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে দেওয়া আছে, x = a sin t, x = কত? a cos omega t। দশা পার্থক্য কত? তাহলে দেখো একটা কি বলতো, x = কত? a sin omega t। ধরো এটা x1 ধরলাম, x2 কত বলতো? a cos omega t। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? a sin কি বলতো omega t প্লাস কত বলতো? π/2 লিখতে পারি। ঠিক আছে, যখন আমি sin cos কে sin করব তাহলে এটা হবে। তাহলে খেয়াল করে দেখো, তো আলটিমেটলি এই দুইটার মধ্যে আমার পার্থক্য যদি করো তাহলে এইটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশনের পরে যা আসে সেটা কি দশা বা কোণ, তাহলে কি হবে? ওমেগা টি প্লাস কত? π/2 মাইনাস কত? ওমেগা টি। তাহলে করে দাও, তাহলে ওমেগা টি কাটা কত বলতো? π/2। তাহলে অ্যান্সার কত হবে বলতো? π/2। মনে রাখবা একটাতে ফাংশন, একটা ফাংশনের সাইন থাকলে আর একটাতে কস থাকলে তার দশা পার্থক্য কত হবে বলতো? π/2, সোজা কথা, যদি সেম দশা হয় আগে। তো সরল সন্ধিত গতির প্রত্যয়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সেটা কি বলতো? নিউটনের গতিসূত্র কি বলতো মেনে চলে। হ্যাঁ, মনে রাখবা প্রত্যয়নী বল কি করে? নিউটনের গতিসূত্রটা মেনে চলে। তারপর দেখো সরল সন্ধিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? তো E = কি বলতো? হাফ কে a স্কয়ার। হ্যাঁ, কত? হাফ কে a স্কয়ার। E কে কত? আমি লিখে দিচ্ছি যদিও নাই এখানে, হাফ কে a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর ইপি কত বলতো? ইপি হলো হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখানে দেখো এক্স যদি 0 হয় তাহলে ইপির মান 0 এবং ইকের মান কি? ম্যাক্সিমাম। আবার এক্স যদি এ হয় তখন আমার কি? ইপি ম্যাক্সিমাম, ইকে কত? 0। আলটিমেটলি দুইটা যোগ করলে কি হবে? হাফ কে এ স্কয়ার হবে। তাহলে এখানে ইর মান নির্ভর করতেছে বিস্তারের উপরে। হ্যাঁ, এই গতি শক্তি নির্ভর করে এই বিস্তারের উপরে। ঠিক আছে, তো বিস্তারের উপর নির্ভর করে। ঠিক আছে, সরণ বেগ, দশাঙ্ক এগুলোর উপর নির্ভর করে না। তারপরে দেখো সরল সন্ধিত গতিসম্পন্ন কণার গড় গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে কোন লেখচিত্রটি? গড় গতিশক্তি মানে ইকে কি দেখো তো? হাফ কে এ স্কয়ার মাইনাস কত? এক্স স্কয়ার। এটা হয় না? হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো দেখো আমাদের এক্স যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হলে তখন আমাদের কি হয় বলতো? 0 হয়ে যায়। যদি এই বরাবর কি ইকে হয়, ধরো এরকম হয়ে যায়, ধরো এটা কি প্লাস এ, এটা কি মাইনাস এ। তো সরণ যখন এ বা মাইনাস এ হবে তখন কি বলতো? ইকে কত? 0। x = 0 হইলে তখন ইকেটা কি বলতো? এই বরাবর কি ম্যাক্সিমাম। তাহলে আমাদের কোনটা মিলে বলতো? এই যে এইটা, ক নাম্বার, 44 নাম্বারে। আর ইপির ক্ষেত্রে কি উল্টা। ঠিক আছে, ইপির ক্ষেত্রে কি উল্টা হবে। ঠিক আছে, এই বরাবর কি এক্স আর এই বরাবর কি ইকে। বুঝছো? কয় নাম্বার কোশ্চেন করলাম আমরা বলতো? 44। এবার আসো আমাদের কি বলতো? একটি সরল সন্ধিত গতির সরণের সমীকরণ তোমাকে এখানে দেওয়া আছে। ঠিক আছে, উক্ত কণার ইকে ভার্সেস টি লেখচিত্র কোনটি? ঠিক আছে, উক্ত কণার লেখচিত্র কোনটি আমাকে দেওয়া আছে। হ্যাঁ, গতিশক্তি দেওয়া আছে, তাহলে ইকে বের করার জন্য আমার কি দরকার? সরণ দেওয়া আছে, তাহলে বেগ লাগবে। তাহলে ভি = কি হবে বলতো? ওমেগা এ কস ওমেগা টি। তাহলে দেখো ইকে = কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে কি হবে? হাফ এম ভি স্কয়ার মানে কি? তাহলে ভি মানে এটা, তাহলে মানে কি? ওমেগা স্কয়ার এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। এম ওমেগা স্কয়ার মানে কি? কে, তার মানে হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। তাহলে কজ আছে, কজের ফাংশন আছে, তাহলে কজের ফাংশন থাকলে কি হবে বলতো? উপর থেকে শুরু হবে। তাহলে উপর থেকে শুরু হয়েছে কি? এটা কি শুরু হয়েছে? না, এটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে। এটাও মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এটাও কি মূল বিন্দু থেকে শুরু হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা? এটা। ঠিক আছে, প্যারানোরই দরকার নেই, তাহলে দেখবা কোন জায়গা থেকে শুরু হয়েছে। তারপর দেখো দোলনরত একটি স্প্রিং এর ভর বনাম দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো আমরা জানি mg = কত বলতো? mg = কত? kl। তাহলে এখানে m এর সাথে l এর কি রিলেশন বলতো? সমানুপাতিক। m এর সাথে l এর কি রিলেশন? সমানুপাতিক রিলেশন। তাহলে আমার কি হবে বলতো? সমানুপাতিক হলে এইটা হবে। ঠিক আছে,
ভর বেশি হলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, তো এটাই আমাদের রিলেশন। তারপর দেখো চিত্রের কৌণিক কম্পাঙ্ক কত। দেখো এই দুইটায় স্প্রিং কি আছে বলো তো আমাদের, তোমার কি কি অবস্থা, সিপি মানে আমাদের কেপি অবস্থা আছে, মানে প্যারালালে আছে, দুই পাশে দেয়াল আছে, তাহলে প্যারালালে আছে, তাহলে অ্যান্সার কি হবে বলো তো, প্যারালালে থাকলে ওমেগা ইজ ইকুয়াল টু কি, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এখানে কি কেপি বাই কত বলো তো আমাদের এম। তাহলে কেপি মানে কি বলো তো, এখানে দুইটা কি যোগফল k1 k2 বাই কত এম। সো আমাদের অ্যান্সার কি হবে বলো তো, রুট ওভার কত k1 k2 বাই কত এম, রুট ওভার কত k1 k2 বাই কত এম। তারপর দেখো একটি স্প্রিংকে কেটে সমান দুই ভাগে ভাগ করা হলো, তাহলে প্রতি স্প্রিং দ্রব্যক কত, স্প্রিং কেটে সমান দুই ভাগে ভাগ করছে, সমান কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে, তার মানে 1/k ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 1/k ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এখানে ঘটনাটা কি ঘটবে দেখো, এখানে 1/k ধর দুই ভাগে মানে কি, একটা কি k প্রাইম ধরলাম, আর একটা যেহেতু সমান তার মানে কি k প্রাইম k প্রাইম, ঠিক আছে, দুই ভাগে ভাগ করছে, তাহলে আমাদের কি হবে 1/k ইজ ইকুয়াল টু কত, k প্রাইম হলো এখানে কত 1 + 1 মানে কত 2, তাহলে এখানে দেখো k প্রাইম ইজ ইকুয়াল টু কত হয় বলো তো 2k। সো যখন মনে রাখবা সমান দুই ভাগে ভাগ করলে তোমার দ্বিগুণ হয়ে যাবে, কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে, তিন ভাগে ভাগ করলে কি হবে বলো তো তিন গুণ হয়ে যাবে, সমান যদি হয় সমান ভাগে ভাগ করলে, ঠিক আছে, তাহলে কত হবে দুই গুণ, তাহলে কত হবে বলো তো দুই গুণ, দুই গুণ হবে, দুই গুণ হবে। তারপরে দেখো এই যে তোমরা যারা 26 ব্যাচের যারা শিক্ষার্থী আছো বা 27 ব্যাচের আছো, তোমাদের জন্য এই যে কোর্সটা, ঠিক আছে, প্রি মেডিকেল এবং কি বলতো প্রি ভার্সিটি কোর্স, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের পরে অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে। সো তুমি যদি এখন 10% 15% অথবা 20% এগিয়ে রাখতে পারো নিজেকে, তুমি অনেক এগিয়ে থাকবা। সো তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও, এইচএসসি পরীক্ষার পরে এটার কোর্স ফি হয়ে যাবে 5,000 টাকা, এখন যুক্ত হলে তুমি 2,000 টাকায় যুক্ত হয়ে যেতে পারবা। তো যুক্ত হওয়ার জন্য কি করতে হবে ভাইয়া, যুক্ত হওয়ার জন্য এই যে তোমাদের নাম্বার দিচ্ছি 01521761616, এই নাম্বার লিখন ভাই, নাম্বারে একটা মেসেজ করো, মেসেজ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে 01721, এটা আমার নাম্বার 567917, ঠিক আছে 567917, ঠিক আছে, লিখে দিচ্ছি ম্যাগনেট ভাইয়া, ঠিক আছে। তো এইটা আমার নাম্বার, সো এই নাম্বারে তুমি কি বলতো কথা বলতে পারো, আমার সাথেও কথা বলতে পারো, দেন তুমি যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। কি কি পাবা এখানে দেওয়া আছে, ঠিক আছে, একটু দেখে নিও। তারপরে দেখো কয়টা কয়টা ক্লাস হবে, এটা স্লাইড দিয়ে দিচ্ছি, স্লাইড দেখে নিও। এখন দেখো 49 নাম্বারটা দেখো কি বলতো, 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুভাগে কাটা হলো, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। এই যে দেখো আমরা জানি সমান দুভাগে কাটলে কত হবে 2k, তার মানে কি 2 ইন্টু কত বলতো 100, তাহলে কত হলো বলতো 200 নিউটন পার মিটার, তাহলে কত হলো 200 নিউটন পার মিটার, তাহলে অ্যান্সার কি বলতো 200 নিউটন পার মিটার, 200 নিউটন পার মিটার। ওকে, তারপরে আসো নিচের কোন সম্পর্কটি পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে হবে, কোন সম্পর্কটি কি পর্যায়কাল ও বল ধ্রুবকের, ঠিক আছে, পর্যায়কাল এবং কি বলতো বল ধ্রুবকের, ঠিক আছে, পর্যায়কাল t = 2π√, কত m/k, পর্যায়কাল বল ধ্রুবক t = 2π√, m/k, ঠিক না, k আছে। সো এটা আমাদের স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি। তারপর কি k বল ধ্রুবকের একটি স্প্রিং t পরিমাণ টান প্রয়োগ করা হলো, মানে t পরিমাণ টান মানে কি f হলো এখানে কি t, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত x। তাহলে এখন দেখো সঞ্চিত বিভব শক্তি কত আছে, ভালো কথা, তাহলে মানে f এর জায়গায় কি লিখবো t, t = কত kx। তাহলে দেখো আমরা জানি বিভব শক্তি w, বিভব শক্তি যেটা সেটা কৃত কাজ কত হাফ কে এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স এর মানটা বসাইতে হবে, কেন, কারণ এখানে কিন্তু দেখো কে আর টি আছে, সো আমরা একটু এক্স এর মানটা বসাই, এক্স এর মানটা যদি বসিয়ে দেই, ওকে ওকে ওকে, আচ্ছা দেখি আমরা এক্স এর মান বসাই, যদি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু কত টি বাই কত কে, তাহলে টি বাই কে যদি হয় তাহলে কত হাফ কে, মানে কত টি স্কোয়ার বাই কত কে স্কোয়ার, তাহলে কত পাবা বলো তো 1/2 টি স্কোয়ার বাই কত বলো তো কে পাবা, কে কে একটা কাটা গেল, এই যে এখানে যেটা আছে এক্স, এটা হবে কি বলতো কে, এটা হবে কি কে, ঠিক আছে, এটা হবে কি কে, বুঝছো, এটা হবে কে টি স্কোয়ার বাই 2k, তাই না, টি স্কোয়ার বাই 2k। তারপরে দেখো আমাদের কোন লেখচিত্রটি সরল দোলকের দ্বিতীয় সূত্রকে প্রকাশ করে, দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া, যে টি প্রপোর্শনাল কত √l, ঠিক আছে, এটা কি দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি আমাদের ওই যে বিস্তার নিয়ে, ঠিক আছে, তারপরে আমাদের কি বলতো তৃতীয় সূত্রটা কি বলতো 1/g,
এটা কি ছিল? 3 নম্বর সূত্র ছিল। তো এই দুইটাই ম্যাথমেটিক্যাল সূত্র আছে। দেখো এখানে দেখো, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখো টি স্কোয়ার সমানুপাতিক কত? এল না? কারণ টি সমানুপাতিক রুট ওভার এল, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমি স্কোয়ার করলে টি স্কোয়ার সমানুপাতিক কত? এল। তাহলে টি স্কোয়ারের সাথে এল এর কি সম্পর্ক ভাই? সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক। তাহলে টি স্কোয়ার সমানুপাতিক এল, এটা কি ছিল বলতো? তাহলে এটা কেমন হবে গ্রাফটা? তো এই বরাবর তুমি কি নিলা? টি স্কোয়ার নিলা, এই বরাবর এল নিলা, তাহলে কেমন হবে বলতো? মূলবিন্দুগামী সরলরেখা। টি স্কোয়ার ওয়াই ধরো, এটা এক্স ধরো, তার মানে কি মূলবিন্দুগামী সরলরেখা হবে। তোমার টি ভার্সেস ওয়াই হলে কিন্তু ভিন্ন। যে আমি টি ভার্সেস ওয়াই নেই, ধরো এরকম নিলাম, এটা নিলাম কি টি, এটা নিলাম কি এল, তাহলে কেমন হবে বলতো? এরকম হবে। এটার পাওয়ার বেশি, এর জন্য এটা যে অক্ষে থাকবে সেই অক্ষে ঘেঁষে যাবে, বুঝছো? টি ভার্সেস এল নিলে এরকম, আর টি স্কোয়ার ভার্সেস এল নিলে এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। তো আমি গ্রাফ নিয়ে তোমাদেরকে একটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই, সব কিছু পারবা ইনশাল্লাহ। তো তোমরা গ্রাফের যে টোটাল ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর যত গ্রাফ আছে, একদম বেসিক গ্রাফ, ওই বেসিক গ্রাফ ফুল সবগুলো চ্যাপ্টারের উপর সকল সূত্র নিয়ে আমি গ্রাফের একটা ক্লাস নেব। যদি তোমরা চাও তো ক্লাসটি লাগবে কিনা তোমরা কমেন্টে তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি ক্লাসটা নিব। যদি তোমাদের ক্লাসটি লাগে তাহলে সবাই কমেন্টে লেখো ভাইয়া গ্রাফের ক্লাস চাই, ঠিক আছে? আমি কমেন্টের উপর ভিত্তি করে আমি ডিসিশন নিব যে ক্লাসটি কবে দিব, ঠিক আছে? আমি নিব, তোমরা না চাইলেও ইনশাল্লাহ নিব। অনেকেরই হয়তো বা দরকার হবে, তোমরা অনেকেই দেখা যাচ্ছে চুপি চুপি ক্লাস করে কিন্তু কমেন্ট করে না, এরকম সংখ্যা অনেক আছে। বাট তোমাদের চাওয়াটা বেশি থাকলে না, সেই জিনিসটা আমরা কি দ্রুত করি। যেমন এমসিকিউর ক্লাস তোমরা বেশি বেশি চাও, কমেন্ট করো, এজন্য কি এখন এমসিকিউর দিকে ফোকাস করতেছি বেশি। সো তোমাদের চাওয়ার উপরই তো আমাদের কি কার্যক্রমটা পরিচালিত হয়। তো দেখো একটু খেয়াল করে, সো গ্রাফের ক্লাস লাগবে কিনা কমেন্টে জানাবা, অবশ্যই জানাবা। সরল দোলকের ববের ভর, ভর 4 গুণ করা হলো, দোলনকাল পূর্বে কয় গুণ? দেখো টি ইজ ইকুয়াল টু বা টি প্রপোর্শনাল কত? রুট ওভার কত? এল বাই জি, ঠিক আছে? টি নির্ভর করে কি দৈর্ঘ্যের উপর আর কি অভিকর্ষ স্তর মানে কি অবস্থানের উপরে। তো অভিকর্ষ স্তর আমার অবস্থানের উপর নির্ভর করে, যার কারণে টির মানও কি অবস্থানের উপর নির্ভর করে। সো এখানে ভর রিলেটেড কিছু আছে সরল দোলকের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে আছে, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে তো নাই। এটা তো সরল দোলকের কথাই বলছে, তার মানে কি বলতো? কোনো চেঞ্জ হবে না। ভর তুমি 500 গুণ বৃদ্ধি করো, কোনো সমস্যা নেই, আগে যা ছিল তাই। তার মানে কি 1 গুণ, 1 গুণ মানে কি যা ছিল তাই, বুঝছো? ভরের উপর নির্ভর করে না। একটি সরল দোলককে কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে, দৈর্ঘ্য অর্ধেক করছে, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেছে। দেখো পৃথিবীর কেন্দ্রে, এই পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে পৃথিবীর কেন্দ্রে জির মান কত? 0 না ভাই? যেখানে জির মান 0 সেখানে টি কি হবে বলতো? ইনফিনিটি হবে, কারণ টি প্রপোর্শনাল কি? টি প্রপোর্শনাল রুট ওভার কত বলতো? এল বাই জি। এখন এল তুমি কি বলতো? তুমি কমাইছো ভালো কথা, এল বাই 2 করছো, জি তো বাই 0, নিচে 0, ঠিক আছে? নিচে 0 হলে কি হবে? ইনফিনিটি হবে, তার মানে অসীম হবে। কি হবে? অসীম হবে, ঠিক আছে? অসীম হবে। তারপর দেখো খেয়াল করে, একটি সরল দোলক এত সময়ে এতটি পূর্ণ দোলন দেয়। তার মানে এখানে দেখো আমাদের পূর্ণ দোলন যদি দেয় তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? এন বাই টি। তার মানে কি 50 বাই কত বলতো? 27.5 একটা মান পাবা। দৈর্ঘ্য বের করতে বলছে, তো আমাদের কি দৈর্ঘ্য বের করতে বললে কি টি বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি বলতো? দেন 1 বাই এফ। 1 বাই এফ মানে কি বলতো? আলটিমেটলি এটাকে যদি আমি করি, হ্যাঁ 1 বাই এফ। সো 1 বাই এফ, এখানে তুমি যা পাইতেছো তার উল্টা উল্টা হবে, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ মানে কি 27.5 বাই কত বলতো? 50, মানে উল্টা হয়ে যাবে, এফ যা পাবা টি তার উল্টা হবে। এখন দেখো আমাদের টি তাহলে পাবা, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত? এল বাই জি, এটা। তাহলে এখন দেখো আমাকে এল যদি বের করতে চাই তাহলে কি স্কোয়ার করতে হবে? টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4 পাই স্কোয়ার এল বাই কত? জি। তাহলে দেখো তো ভাইয়া এল ইজ ইকুয়াল টু কি হয়? টি স্কোয়ার জি, টি স্কোয়ার জি বাই টি স্কোয়ার জি বাই কত? 4 পাই স্কোয়ার। এল ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি বাই কত বলতো? 4 পাই স্কোয়ার, এটা হবে। এল ইজ ইকুয়াল টু কত? টি স্কোয়ার জি বাই কত? 4 পাই স্কোয়ার, বুঝছো? তো এখানে মানটা বসিয়ে দাও, জির মান জানো, টির মানটা বের করে বসিয়ে দেবা, ঠিক আছে? বসিয়ে দিলে যেটা হবে আমাদের অ্যান্সার সেটা। তো অ্যান্সার কোনটা আসবে ভাই আমাদের এখানে? অ্যান্সার আসবে, একটু দেখে নিই আমি অ্যান্সার কোনটা আসবে। অ্যান্সার আসবে তোমার, দেখবা এই যে এটা আসবে, ঠিক আছে? মিটারে আসবে, সেটাকে সেন্টিমিটার নিবা, ঠিক আছে? 7.5 মিটার না কিন্তু, হ্যাঁ সেন্টিমিটার, 0.075 আসবে। ওটাকে 100 দ্বারা গুণ করলেই কি আসবে বলো তো? সেন্টিমিটার চলে আসবে। তো একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকারী দৈর্ঘ্য কত বার করতে হবে? দৈর্ঘ্য কত বৃদ্ধি করতে হবে, মানে এখানে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তনটা চাই নাই, বলছে কি দৈর্ঘ্য বৃদ্ধি।
তার মানে এখানে কি বের করতে বলছে ভাই, ডেল এল বের করতে বলছে। কি বের করতে বলছে, ডেল এল। সো একটু খেয়াল করে দেখো, ডেল এল বের করতে হলে আমার কি দরকার, আগে ডেল এল বের করার জন্য তোমাকে অবশ্যই কি দরকার, এল টু দরকার। তাহলে এল টু আমরা বের করবো কিভাবে, আমরা জানি টি প্রপোর্শনাল টু কত, রুট ওভার এল। তাহলে এল প্রপোর্শনাল টু কত বলতো, টি স্কোয়ার না। এল যখন বের করবো তখন টি কে স্কোয়ার করতে হবে, খুবই সহজ হিসাব। তাহলে এল টু ইজ ইকুয়াল টু কত বলতো, টি টু বাই কত, টি ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু কি হবে, এল ওয়ান। এল টু বাই এল ওয়ান ছিল, এল ওয়ান এই পাশে এসে আমাদের গুণ হয়ে যাবে, আমি একসাথে লিখলাম। টি টু মানে কি বলতো, যে আগে ছিল টি ওয়ান প্লাস টি ওয়ানের কি বলতো 100%, 100% বাড়াইছি বাই কত, টি ওয়ান তার স্কোয়ার ইন্টু কত বলতো, এল ওয়ান। বুঝছো? তাহলে এখন এখানে কি পাবো বলতো, টি ওয়ান, আর টি ওয়ানের 100% মানে কি, 100 মানে হলো তোমার 1। তাহলে টি ওয়ান প্লাস টি ওয়ান কত বলতো, টু টি ওয়ান বাই কত, টি ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু কত বলতো, এল ওয়ান। এই টি ওয়ান এই টি ওয়ান কাটা যাবে, তাহলে কত ফেলে বলতো, 4 এল ওয়ান। তাহলে এল টু ইজ ইকুয়াল টু কত, 4 এল ওয়ান। তোমাকে বের করতে হবে কি বলতো, ডেল এল। তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু কত, এল টু মাইনাস এল ওয়ান। কত, এল টু কত, 4 এল ওয়ান মাইনাস এল ওয়ান, তাহলে কত, 3 এল ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো, 300%। তাহলে 300%। বুঝছো? তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বললে কি বলতো, ডেল এল বের করতে হবে। যদি বলতো জাস্ট বলতো পরিবর্তন, তাহলে কি আমরা এল টুটা বের করতাম। তারপর দেখো, কোন অবস্থানে কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত, দোলনকালের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত চাইছে। সো আমাদের দেখো এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়াল টু কত, টি ওয়ান বাই টি টু তার হোল স্কোয়ার, এটা হবে। আবার বলছি, টি দেওয়া থাকলে টি কে স্কোয়ার করলে কি এল পাবা। সো এখানে কি বলতো, 2/3 স্কোয়ার। তাহলে 2/3 স্কোয়ার মানে কি বলতো, 4 বাই কত, 9। তাহলে 4:9, 4:9। একদম সহজ সহজ প্রশ্ন এগুলা। দোলনকাল দ্বিগুণ করছে, দোলনকাল দ্বিগুণ, দৈর্ঘ্য কত, তাহলে মনে রাখবা যে এল টু ইজ ইকুয়াল টু কত, 2 স্কোয়ার এল ওয়ান। দ্বিগুণ করছে মানে কি, তাহলে 2 স্কোয়ার এল ওয়ান। ঠিক আছে, তাহলে কত, 4 এল ওয়ান। একদম সহজ, 4 গুণ হবে। দোলনকাল চেঞ্জ করছে মানে দোলনকাল এন গুণ করলে ওটাকে স্কোয়ার করবা, আর যদি এল কে এন গুণ করে রুট করে দিবা। একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম এবং কম্পাঙ্ক এফ, কম্পাঙ্ক এফ, এর কম্পাঙ্ক 2f করতে হবে। আচ্ছা, মানে কম্পাঙ্ক দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, ঘটনা কি হবে, 59 নাম্বার। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাকে দ্বিগুণ করতে হবে। তাহলে f2 ইজ ইকুয়াল টু কত, 2f1। তাহলে f2 মানে কি বলো, 1 বাই কত, t2, আর এটা কত, 2 বাই কত, t1, তাই না, দুই গুণ আছে, তার মানে 2 ইন্টু 1 বাই t1 মানে 2 বাই কত, t1। এখন এখান থেকে দেখো, t1 বাই t2 ইজ ইকুয়াল টু কত, 2 পাইলা। t1 বাই t2 মানে কি বলতো, রুট ওভার কত, l1 বাই কত, l2 ইজ ইকুয়াল টু কত, 2। তাহলে স্কোয়ার করে দাও, তাহলে কি l1 বাই l2 ইজ ইকুয়াল টু কত বলতো, শুধু 4। আমার দরকার কি বলতো, l2, মানে l2 কি করতে হবে, তাহলে l2 ইজ ইকুয়াল টু এখানে কত হবে বলতো, l1 বাই কত, 4। তার মানে 4 করতে হবে, দৈর্ঘ্য হ্রাস করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য হ্রাস করে কি করতে হবে, l/4 করতে হবে। বুঝছো? বুঝছো? একদম সহজ। যদি তুমি মানে মেন বিষয়টা হলো তোমাকে কিভাবে করতে হবে, এই জিনিসটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তো হইলো না। এখানে বের করতে বলছে কি, কম্পাঙ্ক একটা আরেকটার কি দ্বিগুণ করছে। এইখান থেকে আমার কম্পাঙ্কের সাথে কি আমি ডিরেক্টলি দৈর্ঘ্যের সম্পর্ক জানি না, কম্পাঙ্কের সাথে কি আমার পর্যায়কালের সম্পর্ক জানি, পর্যায়কালের সাথে আবার কি দৈর্ঘ্যের সম্পর্কটা জানি। তো এইভাবে আমরা করে দিব। তারপর দেখো, একটি সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য, দৈর্ঘ্য তোমার কি বলতো, দৈর্ঘ্য ধরো 8 গুণ, 8 গুণ, ঠিক আছে, 8 গুণ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে দোলনকাল, 8 গুণ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, তাহলে আমার দোলনকাল, তাহলে t2 ইজ ইকুয়াল টু কত হবে, √8 ইন্টু কত বলতো, t1। আগেই বলছি, আমাদের দৈর্ঘ্য যদি n গুণ হয় তাহলে ওটাকে রুট করবা, আর যদি আমাকে পর্যায়কাল গুণ করে ওটাকে স্কোয়ার করতে হয়। তাহলে 8 মানে কি বলতো, 2√2 t1, তাহলে 2√2 গুণ হবে, এখানে ওই 8 গুণটা আসে না, হ্যাঁ, 2√2 হবে। বুঝছো? তারপর দেখো, কোনো ব্যক্তি g/2 ত্বরণের নিচে নামলে তার হাতে অবস্থিত দোলকের দোলনকাল স্থির অবস্থা দোলনকালের তুলনায়, দেখো টির সাথে জির রিলেশনটা কি বলতো, ব্যস্তানুপাতিক। এখন এখানে জির মানটা কি কমছে না বাড়ছে, জির মানটা কি কমছে, তাহলে দোলনকাল কি হবে বলতো,
যে এখানে কি দোলনকাল কি অর্ধেক হয়ে গেছে, তার মানে কি টি প্রপোর্শনাল টু কত 1 কত g/2। তাহলে দেখো এটা তো টি প্রাইম, তার মানে টি প্রাইম ইজ ইকুয়াল কি হইতেছে বলতো, বা কত রুট ওভার কত 2 কত জি। তাহলে এইটা থেকে টি প্রাইম টি থেকে কি বলতো তোমার √2 গুণ বেশি। তাহলে টি প্রাইম বাই টি করে দাও, দেখো টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু কত হবে জানো, √2 হবে। ঠিক আছে, কারণ ওই যে 1/√g কাটা যাবে। সো এই বেশি কোনটা বলো, টি প্রাইম গ্রেটার দেন কত টি না, এখান থেকে বোঝা যাচ্ছে যে কি বলতো বাড়বে। নর্মাল হিসাব যে এখানে জি কি কমে গেছে, জির মান কমছে, তার মানে টির মান অবশ্যই বাড়বে। সো সহজ, এত করাই লাগবে না তোমার। তারপরে দেখো একটি সরল দোলককে 4g অভিকর্ষ স্তরণে একটি গ্রহে নিয়ে গেলে, 4g অভিকর্ষ স্তরণে নিয়ে গেছে, তার মানে কি দেখো টি প্রপোর্শনাল টু কত বলো তো, √, কত 1/g। তাহলে এখন জির মান কি হয়েছে বলো তো, তাহলে টি প্রাইম কত √, কত 1 কত 4g। এখন বলো এইটা বেশি নাকি এইটা বেশি, অবশ্যই কি টি প্রাইম ছোট, কারণ এটা বেড়ে গেছে। তার মানে টি প্রাইম লেস দেন কত টি, তাহলে মানে কি টি প্রাইম লেস দেন টি। আচ্ছা এটা কত হবে, তাহলে ও আচ্ছা ডিরেক্টলি মান চাইছে না, মানটা আমরা বের করি। তাহলে এখানে কি হয় বলতো, টি প্রাইম বাই টি করে দাও, টি প্রাইম বাই কত টি, কত হবে বলতো 1/g কাটা যাবে, তাহলে কি হবে 1/√4। তাহলে কি হবে টি প্রাইম বাই কত টি, টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু কত, কত বলো তো 1/2। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু কত t/2, অর্ধেক হয়ে যাবে, যেহেতু 4 গুণ হয়েছে তার মানে অর্ধেক হয়ে যাবে। বাড়ছে না, তার মানে কমবে, 4 গুণ হলে কি তাহলে অর্ধেক হবে। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় কি বলতো, মুক্তিবেগ নির্ণয় করা যায় না, পাহাড়ের উচ্চতা, মহাকর্ষীয় ধ্রুবক ও পৃথিবীর আবর্তন বেগ। সরল দোলকের সাথে কি কি নির্ণয় করা যায়, তোমার 1 নম্বরে কি বলতো পাহাড়ের উচ্চতা, 2 নম্বরে হলো কি বলতো তোমার সময় নির্ণয় করা যায়। ঠিক আছে, 2 নম্বর সময় নির্ণয় করা যায়। তারপরে আমাদের কি নির্ণয় করা যায় বলতো, জি এর মান নির্ণয় করা যায়। হ্যাঁ, জি এর মান নির্ণয় করা যায়, এগুলো আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, সো পাহাড়ের উচ্চতা আমরা নির্ণয় করতে পারি। তারপর দেখো সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সমীকরণ কোনটি, তোমরা এটা অলরেডি জানো যে এইচ ইজ ইকুয়াল টু কি বলতো g/g প্রাইম মাইনাস 1 √g/g প্রাইম মাইনাস 1 ইন্টু আর। মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে এটা পড়ছো, এই সূত্রটা পড়ছিলে না, পড়ছিলা কিনা বলো, মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে আমরা এটা পড়ছিলাম। তারপর দেখো কোন সরল দোলকের বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যায়, তার মানে কি বিষুবীয় থেকে মেরুতে গেলে তার মানে জি কি বলতো বাড়ে, জি যদি বাড়ে দোলনকাল কি হবে বলতো, অবশ্যই কমবে। জি বাড়ে তার মানে টি কি বলতো কমবে। মেরুতে কি জি বেশি না, জির মান বেশি না, তাহলে বিষুবীয় থেকে মেরুতে যাচ্ছে মানে কি জির মান বাড়তেছে, জির মান বাড়লে টি মান কি বলতো কমবে, টির মান কি কমবে। বুঝছো, থিওরিটিক্যাল কোশ্চেন, তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ইয়ার দোলনকাল কত হবে বলতো, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল হবে কি অসীম, জির মান 0, টির মান অসীম। সরল দোলকের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক, টি স্কোয়ার আর জি, টি স্কোয়ার আর এল, এই যে টি স্কোয়ার এল মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, টি স্কোয়ার আর জির সাথে রিলেশন কি ব্যস্তানুপাতিক, তখন হবে এরকম। ঠিক আছে, টি স্কোয়ার ভার্সেস জি কেমন হবে বলতো এরকম, বুঝছো বুঝছো। আর যদি এরকম হয় টি স্কোয়ার ভার্সেস 1/g, তাহলে কি হবে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তো আর টি স্কোয়ার আর এল এর সাথে রিলেশন তো আমরা দেখছিলাম, টি স্কোয়ার এল কি বলতো মূলবিন্দুগামী সরলরেখা, আর টি এবং এল হইলে কি বলতো এরকম, বুঝছো, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো নিচের কোন লেখচিত্রটি সরল দোলকের তৃতীয় সূত্রকে সমর্থন করে, মানে টি স্কোয়ারের সাথে জির সম্পর্ক, টি স্কোয়ারের সাথে জির কি সম্পর্ক বলতো, এই যে এটা না, টি স্কোয়ার জির সাথে সম্পর্ক হলো এটা। তারপরে আমাদের একটি স্প্রিং এর এক প্রান্তে এম ভর ঝুলিয়ে দুলতে দিলে দোলনকালের বর্গ টির সাথে আমাদের এম এর কি রিলেশন বলতো, √m, তার মানে টি স্কোয়ার প্রপোর্শনাল কি এম। সো সেই হিসাবে আমাদের কি হওয়া উচিত বলতো, টি স্কোয়ার এম কি বলতো তোমার মূলবিন্দুগামী সরলরেখা হওয়া উচিত। কিন্তু এখানে মনে রাখতে হবে স্প্রিং এরও কিন্তু একটা ভর আছে, যার জন্য তুমি টি স্কোয়ার ভার্সেস যদি এম নাও, টি স্কোয়ার ভার্সেস যদি এম নাও, তাহলে কি হয় জানো, মূলবিন্দু হয় না তোমার, এই টি স্কোয়ার এম এর জন্য এটা কি বলতো বস্তুর ভর, এটার জন্য এরকম হয়, আর এই স্প্রিং এর জন্য এইটা আমার কি বলতো এটা হলো তোমার এম এস। ঠিক আছে, মনে রাখবা স্প্রিং এর ভর, বুঝছো, এই জন্য এটা একটু খেয়াল রাখবা, এক্সেপশনাল, সো একটু খেয়াল রাখবা। তারপর দেখো
একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে কয় সেকেন্ড বলো তো? অর্ধেক। তোমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে কি অর্ধেক কম্পন, ঠিক আছে? তার মানে কি অর্ধেক কম্পন, অর্ধেক কম্পন, পূর্ণ কম্পন কিন্তু না, অর্ধেক কম্পন না, অর্ধেক কম্পন। তাহলে অর্ধেক কম্পন হলে আমার কি বলতো 1 সেকেন্ড না? কারণ সরল দোলক মানে কি, মানে সেকেন্ড দোলক মানে কি, তার দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড না? সেকেন্ড দোলকের টির মান কয় সেকেন্ড ভাই? 2 সেকেন্ড। মানে পূর্ণ দোলনের, পূর্ণ দোলন। অর্ধেক দোলন মানে কি এখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে অর্ধ দোলন। আবার এখানে ফেরত আসলে কি পূর্ণ দোলন। তাহলে মানে অর্ধেক, 2 সেকেন্ড অর্ধেক কত? 1 সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হবে? 1 সেকেন্ড। অ্যান্সার কি হবে? 1 সেকেন্ড। তারপর দেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, দৈর্ঘ্য 4 গুণ করলে, 4 গুণ করলে দোলনকাল হবে। তাহলে দেখো T2 ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কত? 4 ইনটু কত বলো তো? T1। তাহলে আমার রুট ওভার কত বলো তো? 4 মানে কত? 2। আর T1 যেহেতু সেকেন্ড দোলক কত? 2 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে? 4 সেকেন্ড। বুঝছো? এটা কিন্তু কি বলতো আলটিমেটলি 4 গুণ, বাংলায় আসছে 4 গুণ। দৈর্ঘ্য, যে বললাম দৈর্ঘ্য তোমার দ্বিগুণ করা মানেই তোমার রুট করবা, ঠিক আছে? দৈর্ঘ্য যত গুণ করবা শেষ। বুঝছো? T2, T2 ইজ ইকুয়াল টু কত? রুট ওভার n ইনটু কত? T1। n কি বলতো? দৈর্ঘ্যের গুণ। কয়েকবার আসছে? দৈর্ঘ্যের গুণ, দৈর্ঘ্যের গুণ। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে, l বৃদ্ধি করছে 1%, তাহলে দোলনকাল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলো? দোলনকাল বের করতে বলছে, তাহলে T2 ইজ ইকুয়াল টু এখানে কি হবে বলতো? রুট ওভার কত? L2 বাই L1 ইনটু কত বলতো? T1। L2 কত করছে বলতো? L1 প্লাস কত বলতো? L1 এর 1%, সোজা কথা, বাই কত? L1 ইনটু কত? T1। এখান থেকে তুমি কি বলতো? T2 বের করে ফেলো, T2 বের করে ফেলো, কত আসবে? L1 প্লাস L1 এর 1%, কত আসে দেখো তো T2? হ্যাঁ, T2 কত আসে? T2 এখানে আসবে কি 2.000000999975 সেকেন্ড। তাহলে আমাদের ডেল টি ইজ ইকুয়াল টু কি T2 মাইনাস কত? T1 করে দাও, দেখবো কত আসবে বলো তো? প্রায় 5% আসবে, 49 আসবে। সো এখানে কি বলো তো 5% চলে আসবে, 4.9% আসবে। সো আলটিমেটলি কত? প্রায় 5%। তারপর দেখো, যেখানে অভিকর্ষ ত্বরণ G9.8, সেখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? মানে L, T ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত? L বাই G। এখান থেকে তুমি G এর মান বসা, সেকেন্ড দোলক মানে কয় সেকেন্ড বলো তো? 2 সেকেন্ড। G এর মান তুমি 9.8 জানো, L এর মান বসাবা, দেখবা প্রায় 100 সেন্টিমিটার চলে আসবে। পৃথিবীর ব্যাসার্ধ r এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানে অর্ধেক হবে? এটা তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে ভাই, এটা কিন্তু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ দিয়েছি, সেখানে এটা ছিল। আর ভাই 2 হবে, ঠিক আছে? ওই অধ্যায়টা করে ওইখান থেকে এটা আসছে। মানে বললাম না যে এই রিলেটেড টপিকস গুলা, এই অভিকর্ষ ত্বরণ কি বলতো? মহাকর্ষ অভিকর্ষ আছে, পর্যায়কালেও আছে, ঠিক আছে? মানে পর্যায়বৃত্ত গতিতেও আছে। তো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত ভাই? F ইজ ইকুয়াল টু কত? 1/t। F ইজ ইকুয়াল টু কত? 1/t। 1/t মানে কত? 1/2 মানে কি 0.5। সো আমাদের কত? 0.5 হার্টজ, 0.5 হার্টজ। তারপরে দেখো, মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? শোনো, মনে রাখবা মহাকাশে, এই বেটা মহাকাশ মানে কি বলতো? মহাকাশে জির মান কত? 0। আর তখন টির মান কত হবে? অসীম। টির মান কত মহাকাশে? আমাদের জির মান কত বলতো? 0। তারপর দেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য T ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত? L বাই G। তাহলে টির মান কত? 2 স্কোয়ার, আমি স্কোয়ার করে দিলাম, 4 পাই স্কোয়ার ইনটু কত? L বাই কত? G। তাহলে খেয়াল করে দেখো, এখানে তুমি কি পাইলা? 4। তাহলে L ইজ ইকুয়াল টু কি পাবা? এখানে যদি তুমি 4 পাও, 4 ইনটু 4 পাই স্কোয়ার ইনটু কত? L বাই G। তাহলে L ইজ ইকুয়াল টু কত? 4 ইনটু G বাই কত? 4 পাই স্কোয়ার। তার মানে কি G বাই কত বলো তো? পাই স্কোয়ার। G বাই পাই স্কোয়ার, এই যে G বাই পাই স্কোয়ার। তাহলে L ইজ ইকুয়াল টু কত? G বাই পাই স্কোয়ার, মনে রাখবা L ইজ ইকুয়াল টু কত? G বাই পাই স্কোয়ার। তো G বাই পাই স্কোয়ার। তাহলে এই সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো আমরা একটু আগে পাইলাম L ইজ ইকুয়াল টু কত? G বাই কত? পাই স্কোয়ার না? আর আমাকে যদি L না থাকে, ওই যে ছোট L থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে কি হবে বলতো? L প্লাস ছোট r G বাই কত? পাই স্কোয়ার। তাহলে এখানে আমাদের G ইজ ইকুয়াল টু কি হবে বলতো? পাই স্কোয়ার ইনটু কত? L প্লাস r। বুঝছো? মানে সমীকরণ থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে এটা, ঠিক আছে? এটা আসে। তো আমাদের এখানে দেখো, খেয়াল করে দেখো, এটা কিন্তু না, এটা এমনি দিস, ডলারের চিহ্ন দিস, হাই রে। তারপরে দেখো, কোন সেকেন্ড দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে কত? এত সেকেন্ড হয়। ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড স্লো চলবে? আচ্ছা দেখো, এইখানে যে টিটা,
এটা কি বেশি নাকি কম? বেশি হয়েছে। সো মনে রাখবা এটাকে টি প্রাইম ধরো, তাহলে টি প্রাইম গ্রেটার দেন কত? 2 সেকেন্ড। তার মানে কি বলতো স্লো চলবে। মানে তোমার নরমালি টি প্রাইম কি, টি কত আমাদের সেকেন্ড দোলক কত? 2 সেকেন্ড না? সো আমাদের সেকেন্ড দোলক থেকে মানে যদি বেশি দোলনকাল থেকে যদি বেশি হয় তার মানে কি দোলনকাল আমার কি স্লো চলবে, মানে ঘড়িটা কি স্লো চলবে। দোলনকাল বেশি মানে কি স্লো চলে, তাই না? বেশি সময় লাগে। আর টি প্রাইম লেস দেন 2 সেকেন্ড, তার মানে সেটা কি বলতো ফাস্ট চলবে। ওকে, এটা যেহেতু বেশি তার মানে কি স্লো চলবে শিওর। তাহলে কত সেকেন্ড স্লো চলবে আমি এনটা বের করব। এন ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের, কি বলতো এক দিনে বের করতে বলছে নাকি এক সেকেন্ড, ঘন্টায় বলছে। ঘন্টা মানে কি বলতো তাহলে 3600 ইন্টু কত বলতো ডেল টি বাই কত আমাদের বলতো টি, ডেল টি বাই টি কি বলতো ফর কি বলতো 1 আওয়ার, 1 আওয়ারের জন্য। হ্যাঁ, সো এখন দেখো 3600 ইন্টু ডেল টি মানে কি 2.002 মাইনাস কত 2 বাই কত 2 করে দাও, দেখো কত আসবে বলতো 3.6 সেকেন্ড আসবে। যদি আমাকে একদিন বলতো তাহলে এখানে কিন্তু কি 86,400 হইতো। একদম শর্ট সূত্র, এটা মনে রাখবা, ঠিক আছে? আর এটা মনে রাখবা কি স্লো চলবে না ফাস্ট চলবে, একদম শর্টকাটে এটা আমরা করে ফেলবো, ঠিক আছে? তারপর দেখো আমাদের কোন দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটি কি হবে বলতো, পৃথিবীর যদি কেন্দ্রে নিয়ে যায় তাহলে কি দোলনকাল অসীম হবে, এটা শিওর। দোলকটি অসীম হওয়া মানে কি দোলকটি দ্রুত চলবে না। অসীম হওয়া মানে কি বলতো আলটিমেটলি তো থেমেই যাওয়া হলো, তাই না? তার মানে 1 আর 2, 1 আর 2। 80 নম্বরে কি বলতো আমাদের 1 আর 2 দ্রুত তো চলবে না, তাই না? দোলনকাল তো অসীম, কেমনে দ্রুত চলে? সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় অভিকর্ষ ত্বরণ, পাহাড়ের উচ্চতা, সময়, তিনটাই নির্ণয় করা যায়, তাই না? তিনটাই নির্ণয় করা যায়, একটু আমরা লিখেও দিছি। তারপর দেখো সরল দোল গতিসম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ, বারবার দোল দেওয়ার কারণ কি বলতো তোমার গতি জড়তা আর একটা কি বলতো প্রত্যয়নী বল। গতি জড়তার একটা কি প্রত্যয়নী বল, গতি জড়তা আর একটা কি বলতো প্রত্যয়নী বল। তার মানে 2 আর 3, 2 আর 3, 2 আর 3 খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সরল দোল গতিসম্পন্ন কোনো বস্তু বারবার কেন দোল দেয়, ঠিক আছে? এটা অনেকবার আসছে। তারপর দেখো স্প্রিং জনিত স্পন্দনের ক্ষেত্রে কোন বস্তুর দোলনকাল নির্ভর করে, দেখো আমাদের কি বলতো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত বলতো এম বাই কে, আমাদের কি ভরের উপর নির্ভর করে আর কি বলতো স্প্রিং ধ্রুবকের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর কি নির্ভর করতেছে বলো স্প্রিং জনিত স্পন্দনের ক্ষেত্রে? হুম, স্প্রিং জনিত স্পন্দনের ক্ষেত্রে। তারপর আবার কি দেখো তো আমাদের আর একটা সূত্র আছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এক্স বাই জি। হুম, এইটাতে কি বলতো এটাতে কি ভর এবং কি স্প্রিং ধ্রুবকের উপর নির্ভর করে, এটাতে কি বলতো সরণ এবং কি বলতো অভিকর্ষ ত্বরণের উপর, ঠিক আছে? যেহেতু আমাকে কি বলতো সরণের কথা এখানে নাই, তার মানে আমরা এই সূত্রটাকেই ধরছে আমরা ধরে নিব। তাহলে সেক্ষেত্রে কি বলতো আমাদের ভর এবং কে এর উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করতেছে না। তার মানে কি 1 আর 3, তখন আমরা 1 আর 3 অ্যান্সার করব, ঠিক আছে? তারপরে দেখো সরল চলিত স্পন্দন সম্পন্ন কোনো কণার সরণ সর্বোচ্চ হবে। সরণ যখন সর্বোচ্চ তখন বেগ কি হয় বলতো 0, ত্বরণ কি হয় বলতো সর্বোচ্চ হয়, ঠিক আছে? এবং 84 নাম্বার না, 84 নাম্বারে সেক্ষেত্রে আমাদের কি বলতো তোমার বলটাও কি হয় বলতো, যেহেতু ত্বরণ সর্বোচ্চ তার মানে কি বলও কি হবে সর্বোচ্চ, বুঝছো? x ইজ ইকুয়াল টু a, তার মানে কি v তখন কি বলতো 0, a তখন কি বলতো ম্যাক্স, a ম্যাক্স মানে কি বলতো f ও কি বলতো ম্যাক্স। সো আমাদের 1 2 3। তারপরে দেখো আমাদের সরল দোলকের গতির ক্ষেত্রে হাফ কে স্কয়ার নির্দেশ করে কি বলতো, এই হাফ কে স্কয়ার সর্বোচ্চ স্থিতিশক্তি গতি মোট শক্তি তিনটেই হয়, ঠিক আছে? তিনটেই হয় আমরা দেখছিলাম প্রথম দিকে। তারপর দেখো সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য কি বলতো, গতিটি কি পর্যায়বৃত্ত গতি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং গতি কি সরল রৈখিক, তিনটাই রাইট, বৈশিষ্ট্য থেকে আসছে। দোলক গড়ি কি করে বলতো পাহাড়ের উপর ধীরে চলে, বেশি অঞ্চল থেকে মেরু অঞ্চলে এটি কি ধীরে চলে না। বেশি অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে কি বলতো জির মান বাড়ে, টির মান কি কমে, টির মান কমে মানে দ্রুত চলবে, তার মানে এটা আনসার না। সো 1 আর 3 আনসার, আর কিছু দেখারই দরকার নাই। তারপর দেখো পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি কি পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি এবং সরল রৈখিক গতি, এটাও 1 2 3। তারপরে দেখো কোন দোলক গড়িকে পাহাড়ের শীর্ষে নিয়ে গেলে
দোলনকাল কি বলতো আমাদের বাড়বে, ধীরে চলবে এবং কি সময় হারাবে। এটাও কি বলতো 1 2 3। তারপর দেখো দোলকের দোলনকাল 2 সেকেন্ড, জির মান দেওয়া আছে, দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত। সো আমাকে কি বলতো টির মান দেওয়া আছে, এলটা বের করতে হবে, বের করতে পারবো না। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এল বাই জি। তাহলে এখান থেকে এল ইজ ইকুয়াল টু কি হবে বলতো টি স্কোয়ার জি বাই কত 4 পাই স্কোয়ার। মান বসিয়ে দাও, 2 স্কোয়ার ইন্টু কত 9.8 বাই কত 4 পাই স্কোয়ার। ঠিক আছে, দেখো কত আসে, দেখো কত আসে 90 নাম্বারে। দেখবা তোমার কত আসবে 90 নাম্বারে, এইটা আসবে, চলে আসবে গ নাম্বার। তারপরে দেখো আমাদের তোমরা একটু মানে করে দেখো আর কি, হ্যাঁ, যে ঠিকঠাক আছে কিনা। বিএ দূরত্ব অতিক্রম করতে ববটির কত সময় লাগবে। বিএ মানে কি, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু আসতে তার কত সময় লাগবে। তো এখান থেকে এইটুকু কি বলতো আমাদের কি বলতো তোমার ছোট টি, মানে টি এর কি বলতো 4/1 ভাগ। এইখান থেকে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে মানে এটা কি 4/1 ভাগ। তাহলে টি ইজ ইকুয়াল টু কত বলতো টি বাই 4। তাহলে কত বলতো টি কত 2 সেকেন্ড বাই কত 4 মানে কি 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। বুঝছো, বিএ মানে কি এইটুকু, তার মানে কি আর পর্যায়কালে কত 4/1 ভাগ। তারপর কি বলছে, সরল সন্দিত গতিসম্পন্ন একটি কণার গতি সমীকরণ দেওয়া আছে, পর্যায়কাল 30 সেকেন্ড, আদি সরণ দেওয়া আছে। বলছে কণাটির কৌণিক কম্পাঙ্কর মান কত হবে। 92 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, তো 92 নাম্বার কোশ্চেনটা দেখো, কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা ইজ ইকুয়াল টু কত 2 পাই বাই কত টি, 2 পাই বাই টি, 2 পাই বাই টি যদি হয় 2 পাই কত টি কত বলো, পর্যায়কাল 30 সেকেন্ড। তাহলে এটা করে দাও, দেখো কত আসে, একটা মান চলে আসবে 92 নাম্বার, দেখবা কি এই যে এটা চলে আসতেছে 0.209 রেডিয়ান পার সেকেন্ড। তারপর কি কণাটির আদি দশা কত, কণাটির আদি দশা কত। ঠিক আছে, কণাটির কি বলতো আদি দশা কত। তাহলে কণাটির আদি দশা কিভাবে বের করবা, খুব সহজ। আমাকে দেখো আদি সরণ দেওয়া আছে মানে ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো 10 সাইন ওমেগা টি প্লাস কত ডেল। তাহলে এখানে ওয়াই এর মান কত বলতো 0.05 10 সাইন এবং ওমেগা কি বলতো আদি দশা বলছে, তার মানে টির মান কত 0, আদি দশা বলা মানে টির মান কত 0। ঠিক আছে, ডেল এখান থেকে কি বলতো এটা 0, তাহলে সাইন ডেল পাবা। তাহলে এখান থেকে সাইন ডেল ইজ ইকুয়াল টু কত 0.05 বাই কত 10। তাহলে ডেল ইজ ইকুয়াল টু বের করবা, সাইন ইনভার্স দিয়ে করে দিবা। ঠিক আছে, একটা মান চলে আসবে। ঠিক আছে, সেটার মানটা কত হবে আমাদের বলতো, এই যে এটা চলে আসবে, ক নাম্বার চলে আসবে। তারপরে দেখো এ বিন্দুতে ছেড়ে দেওয়ার পূর্বে মুহূর্তে বস্তুটির উপর স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল কত। এ বিন্দুতে এই যেখানে আমাকে বল চাইছে, তাহলে দেখো সরণ হয়েছে কত 20 সেন্টিমিটার। এটা আমাদের কি সাম্যাবস্থা, এই যে এটা কি সাম্যাবস্থা, এখান থেকে কি সর্বোচ্চ, এদিকেও কি সর্বোচ্চ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত কে এক্স, কে এর মান দেওয়া আছে না, কে এর মান দেওয়া আছে কত 30 আর এক্স কত 20 সেন্টিমিটার মানে কি 20 ইন্টু কত 10⁻²। ঠিক আছে, এটা করো, দেখবা যে তোমার কত হবে 600/100 মানে কত 6 নিউটন, 6 নিউটন চলে আসবে। তারপর দেখো কোন অবস্থানে 6 নিউটন আসবে না, হুম, কোন অবস্থানে বস্তুটির ত্বরণ সর্বোচ্চ হবে বলতো। এই যে এটা হলো কি এ অবস্থান, এটা কি বলতো ডি অবস্থান, এটা কি সাম্য অবস্থান। তার মানে আমাদের কি সর্বোচ্চ এ অবস্থানে আর কি ডি অবস্থানে, কিন্তু কি একটা অবস্থান আছে এ অবস্থান আছে, ডি অবস্থান নাই, তার মানে কি এটাই আমাদের অ্যান্সার। আর 4-5টা কোশ্চেন বাকি আছে। দেখো কণার সর্বোচ্চ বেগ কত। ঠিক আছে, 0.01 কেজি ভরের একটি বস্তু কণার সরলরেখা বরাবর সরল দোলন গতিতে দুলছে। হ্যাঁ, তারপর দেখো এর দোলনকাল দেওয়া আছে, টি দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। তো আমাকে কি বের করতে বলছে বলতো, এখানে তোমাকে বের করতে বলছে হলো যে কণাটির সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ মানে ভি ম্যাক্স বের করতে বলছে। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের ওমেগা এ, ওমেগা মানে কি 2 পাই বাই কত টি ইন্টু কত এ, এটা করে দিবা অ্যান্সার আসবে। সো এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমার কি দেওয়া আছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার, তার মানে এখানে কোশ্চেনে ভুল আছে। ঠিক আছে, তোমার কোশ্চেনে যেটা ছিল সেটা হলো যে বল ধ্রুবক কত, বল ধ্রুবক কত, বল ধ্রুবক কত সেটা বের করতে বলছে। তাহলে কে আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো কে বাই কত এম, কে বাই কত এম। তাহলে কে ইজ ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার এম। ওমেগা মানে কি 2 পাই বাই টি স্কোয়ার ইন্টু কত এম, সব মান দেওয়া আছে দেখো। এই যে এম এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, বসিয়ে দিবা চলে আসবে। ঠিক আছে।
বুঝছো? তাহলে আমাদের 96 দেখবা বসিয়ে দিলে কত আসবে অ্যান্সার? আমাদের খ নাম্বার এটা চলে আসবে। বুঝছো? তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত মানে সেম উদ্দীপকে উল্লেখিত সরলকালে মানে দোলনকালে এত বানান ভুল করলে কেমনে? দোলনকালে দোলকটির গতিশক্তি বিভব শক্তির অনুপাত। আচ্ছা দেখো ইকে বাই কত বলতো? ইপি। ইকে বাই কত? ইপি। ইকে মানে কি বলতো? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত বলতো এখানে? ইপি মানে কি বলতো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে কাটা যাবে। তাহলে এখানে কি বলতো? এ স্কোয়ার বাই এক্স। তাহলে দেখো এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স মান 1। তাহলে এটা করে দিবা। এর মান কত? এর মান হলো তোমার কত? 0.1। আর এক্স হলো আমাকে দেখো 0.02 তার হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, করে দাও, দেখবে একটা অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, দেখো একটু করে দেখো অ্যান্সার আসবে কোনটা বলো তো? এই যে এটা চলে আসবে 24:1। তারপর দেখো কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে এম ভর ঝুলালে এটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়। একে 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে বিস্তার কত হবে? আমাকে কতটুকু টানছে বলো তো? 1 সেন্টিমিটার টানছে, তাহলে এটাই কি আমাদের বিস্তার না? তাহলে আমাদের বিস্তার কত বলো তো? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। কি বলছে? কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা চাইছে। ঠিক আছে, কি চাইছে বলো তো? ওমেগা বের করতে বলছে। কি বের করতে বলছে? ওমেগা। তাহলে ওমেগা বের করলে কি হবে? ও আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা কোন সূত্র দিয়ে বের করব? ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম। তার মানে ওমেগা মানে কি বলো তো? রুট ওভার কে বাই এম। সূত্র আসছে ডিরেক্ট। দেখো এটা আমরা কি অলরেডি পড়ছি। আমি প্রত্যেকটা ক্লাসেই আমি কি বলতো 100 নাম্বার কোশ্চেন তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই। তো আজকেও তোমাদের কাছ থেকে বলতো অ্যান্সার চাবো। দেখি একদম সহজ, দেখি শেষ পর্যন্ত কে কে ক্লাসটা করলা এটা দেখার জন্য কি বলতো এটা আমি সহজ একটা কোশ্চেন দিয়ে রাখি। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? তোমরা সবাই অবশ্যই 100 দিয়ে কমেন্ট করবা। ঠিক আছে, 100 লিখে কি হবে ক খ গ ঘ কোনটা হবে সেটা অ্যান্সার করবা। ঠিক আছে, আমি দেখব। তো আবারও বলছি, তোমরা যারা এই যে নিজেকে যাচাই করতে চাও পরীক্ষা দিয়ে এবং ভালো একটা প্রস্তুতি নিতে চাও এমসিকিউতে, কারণ তুমি ভালো রেজাল্ট করবা কি করবা না এটা নির্ভর করে কিন্তু এমসিকিউর উপরে অনেকটাই। সো তারা আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। এখানে পরীক্ষা দিলে তুমি কি বলতো নিজেকে যাচাই করতে পারবা, তোমার পজিশন দেখতে পাবা, পাশাপাশি কি এখানে যে এমসিকিউতে পরীক্ষা হবে সেই এমসিকিউ গুলো তুমি কি কমন পাবা। তারপরে আছে আমাদের কি বলতো এই যে আমাদের কোর্স। সো এই কোর্সে যারা ভর্তি হয়ে যাবা তারা আমাদের সাথে জয়েন করবা। ঠিক আছে, এই যে আর ক্লাসের স্লাইড তুমি জাস্ট একটু ডিসক্রিপশন পিন কমেন্ট চেক করো, তাহলেই সবকিছু পাবা। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভাইয়ের জন্য দোয়া রেখো। নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের উপর এমসিকিউ চাও সেটাও একটু কমেন্টে জানাও। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।